প্রবলেমটা হয়েছে এই জিনিসটা অপারেশনের পরে। আসসালামু আলাইকুম, শুভ সময়। দ্য ডেইলি রিপাবলিকের বিশেষ আয়োজন বাংলাদেশ ব্রিফ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি হিলাল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। দুঃখিত একটু লেট হয়ে যাওয়ার কারণে, আমরা সময়টা মেকআপ করতে পারবো আশা করি। দেশের রাজনীতি এক অস্থির সময় পার করছে। একদিকে গণ আন্দোলন, অন্যদিকে গণগ্রেফতার। এরই মধ্যে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফেরার সম্ভাবনা এবং তা ঘিরে রাজনৈতিক বাস্তবতা। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি, জনাব নুরুন নবী শাওন এমপি ভোলা ৩ এবং আরো নবী চৌধুরী শাওন এমপি, নবী চৌধুরী শাওন এমপি, দুঃখিত। আরো আছেন জনাব শিবলি সাদিক এমপি দিনাজপুর ৬। আপনার নাম ঠিক আছে তো ভাই? আলহামদুলিল্লাহ, নাম ঠিক আছে। স্বাগতম এবং ধন্যবাদ আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আলোচনা শুরু করার আগেই আমরা আমাদের গভীরভাবে স্মরণ করতে চাই বাংলাদেশের রাজনীতির এক বর্ষীয়ান নেতা জনাব তোফায়েল আহমেদকে। শাওন ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি তো তোফায়েল ভাইয়ের এলাকার, আপনার সাথে অনেক স্মৃতি জড়িত আছে। আপনার কেমন অভিজ্ঞতা ছিল তোফায়েল ভাইয়ের সাথে, যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, এবং আপনার রাজনৈতিক জীবনে উনি কিভাবে প্রভাবিত করেছেন আপনাকে? ধন্যবাদ হেলাল ভাই। ফেরার পথে বঙ্গবন্ধু কন্যা, গণ আন্দোলন নাকি গ্রেপ্তার, আজকের এই কনসেপ্ট নিয়ে আমাদের এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা দ্বীপ জেলা ভোলার লালমোহন তজুমুদ্দিনের ৫ লক্ষ মানুষের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি যারা আজকের এই শোটি যারা দেখছেন, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার নির্বাচনী এলাকা লালমোহন তজুমুদ্দিন তথা দ্বীপ জেলা ভোলার ২৫ লক্ষ মানুষের এবং সারা বাংলাদেশের যারা দূর দূরান্ত থেকে আজকের এই শোটা দেখছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। হেলাল ভাই, আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, আসলে প্রিয় নেতা আলহাজ তোফায়েল আহমেদ, তোফায়েল আহমেদকে নিয়ে আসলে আমি হয়তো কিছু স্মৃতিচারণ করতে পারি, কিন্তু তার জীবনী বিশ্লেষণ করার মতো জ্ঞান, মেধা, যোগ্যতা মনে হয় না আমার আছে। তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন জীবন্ত কিংবদন্তি। ইতিহাসের, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের একটি অংশ ছিলেন তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ৬০ দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং ৭০ দশকের প্রথম সেই আমাদের স্বাধীনতা সংগ্রামের, মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক ছিলেন। বিশেষ করে সেই টঙ্গীপাড়ার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই টঙ্গীপাড়ার খোকা থেকে শেখ মুজিব থেকে যখন বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধু উপাধিটা আজকে এই প্রয়াত নেতা যাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই তোফায়েল আহমেদ, তিনি এই জাতির পিতাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। সারা জাতির কাছে আমাদের তৎকালীন ছাত্রনেতা কিংবা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি দায়িত্ব নিয়ে এই তার জীবন যৌবন পাকিস্তানের কারাগারে কাটিয়ে সেই ৬৬-র ৬ দফা, পরবর্তীতে ৬৯-এর গণঅভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে তিনি যে বেরিয়ে আসলেন, যেই ৬৯-এর যেই ছাত্র সমাজের ১১ দফা আন্দোলন, ৬ দফার উপর ভিত্তি করে আমাদের প্রিয় নেতা যেই আন্দোলন ডাক দিলেন ছাত্র সমাজ থেকে শ্রমিকদের, সেই মনুমিয়া আর শহীদ থেকে শুরু করে পরবর্তীতে জাতির পিতাকে কারাগার থেকে বের করে আনলেন।
সেখানে এই ছাত্রনেতা তোফায়েল আহমেদের বিশাল ভূমিকা। তিনি একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু ছাত্র সমাজ, শ্রমিক সমাজ এবং সকল শ্রেণী-পেশার মানুষকে জাতির পিতার নেতৃত্বে ঐক্যবদ্ধ করার জন্য এই তোফায়েল আহমেদ কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেদিন। এবং ৬৯ এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে ৭০-এর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, যে নির্বাচনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা সেদিন বিজয়ী হয়েও যখন ক্ষমতা হস্তান্তর না করার কারণে এই দেশে এই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতার সেই তর্জনীতে ৭.৫ কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল সেই পাক হানাদার বাহিনীদের সে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমি সেই নেতার স্মৃতিচারণ করতে এসে আমি শুধু বলবো তার সাথে, যেহেতু আমার জন্ম ঢাকায়, আমার শৈশব কৈশোর, আমার ছাত্র রাজনীতি, যুব রাজনীতি আমার ঢাকায় হয়েছে। আমাকে আমার প্রিয় নেত্রী, আমার রাজনৈতিক শিক্ষক, রাজনৈতিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা আমাকে 2008-এর 29শে ডিসেম্বর যখন মনোনয়ন দিয়ে ভোলায় পাঠায়, তখন আমার নির্বাচনী চিফ কোঅর্ডিনেটর আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তোফায়েল আহমেদকেই তিনি নির্ধারণ করে দেন এবং আমাকে বলেন তোমার নির্বাচন তোফায়েল আহমেদ উঠিয়ে দিবে। ঠিকই তার উপর যে অর্পিত দায়িত্বটা, তিনি যেভাবে নিজের ইলেকশনে যতটুকু না পরিশ্রম করেছেন, আমার ইলেকশনে তার চেয়ে বেশি পরিশ্রম করে আমার নির্বাচনটা সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে সেই তোফায়েল আহমেদ, যিনি আমার নেত্রী যখন 2003 সালে লালমোহনে আসেন, আমি প্রথম লালমোহনে রাজনৈতিক পরিচয়, তখন আমি ঢাকা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক, জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমি আমার তৎকালীন চেয়ারম্যান যুবলীগের জাহাঙ্গীর কবির নানক এবং সাধারণ সম্পাদক মির্জা আজমের সহ আমি গণভবনে সুধা সদনে যাই। সেখান থেকে নেত্রী আমাদেরকে একটা অ্যাডভান্স টিম, নেত্রী যাওয়ার আগে আমরা একটা অ্যাডভান্স টিম যাই যুবলীগের। সেখানে আমার নির্বাচন এলাকায় লালমোহনে আজকের এই প্রয়াত আমার প্রিয় নেতা আলহাজ তোফায়েল আহমেদ সেই ট্রাকে মঞ্চে আমাকে নেত্রী সহ সারা লালমোহন তজুমদের মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। তোফায়েল আহমেদ, আমরা তার সন্তান সমতুল্য। রাজনীতিতে তার চেয়ে অনেক 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 গুণ আমরা নিচে অবস্থান করি। সামাজিক মর্যাদা বলেন, রাজনৈতিক মর্যাদা বলেন, বা বয়সের দিকে যদি তুলনা করি, আমার পিতৃতুল্য। তিনি যেভাবে আমাদেরকে সম্মান করতেন, আমাদের যেভাবে বিশেষণ দিতেন, আমরা লজ্জা পেতাম তার মুখে। তিনি মানুষকে সম্মান দিতে জানতেন। তিনি এমন একজন নেতা ছিলেন, তিনি একাধারে একজন রাজনীতিবিদ, পরিপূর্ণ একজন রাজনীতিবিদ, আপাতমস্তক তিনি একজন বঙ্গবন্ধুর আদর্শের একজন মানসপুত্র। তার ছায়া, বঙ্গবন্ধুর ছায়া, প্রতিচ্ছবি আমরা তার মধ্যে আমরা পাই। তিনি খুব অল্প সময়ে, তিনি 27 বছর বয়সে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হয়েছিলেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার যে পদের বর্ণনা দিতে গেলে আসলে 1 ঘন্টা লেগে যাবে। তাকে যে বিশেষণ, সে বিশেষণের বিশেষায়ন করতে গেলে এই সময় পের হয়ে যাবে, এই টক শো পুরাটা সময় তার বিশেষণে কেটে যাবে। তাই আসলে আমি তোফায়েল আহমেদের সাথে আমার আরো কিছু ঘটনা, আপনাকে আরেকটা ঘটনা বলি। এই যে 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যখন শুধু ইউনূস সারা দেশব্যাপী তার মব বাহিনী কিংবা এই হামলা মামলা নির্যাতন, আমার লালমোহন তজুমুদ্দিনের নারী ধর্ষণ, আমাদের বাসাবাড়ি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নেতা তোফায়েল আহমেদের বাড়ি পুড়িয়ে দেওয়া, এই অবস্থায় তিনি অসুস্থ, আমি জানি তিনি কথা বলতে পারেন না। সেই অবস্থায় আমি যখন দ্বীপ জেলা ভোলার, আমাদের ভোলা 4-এর সংসদ সদস্য আব্দুল আল ইসলাম জ্যাকব কারা অন্তরীণ, আলী আজম মুকুল কারা অন্তরীণ, যখন আমাদের প্রিয় নেতা আমি জানি অসুস্থ, সে কথা বলতে পারে না, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে নেত্রীর নির্দেশে আমি লালমোহন, তজুমুদ্দিন, চরফেশন এবং ভোলার অন্যান্য প্ল্যাটফর্মে আমি যেতাম।
সেখানে আমি ভোলার একটি প্ল্যাটফর্মে আমি গিয়ে দেখি হঠাৎ করেই তোফায়েল আহমেদ সেই প্ল্যাটফর্মে আছেন। ওয়াও। আমি অবাক হয়ে গেছি যে তিনি এই শরীরে, তিনি শুনছেন যখন আমি আসছি এই প্ল্যাটফর্মে, তিনি বারবার সঞ্চালককে বলছেন, আমাকে নবী বলে ডাকতেন তিনি। বলে আমি নবীর সাথে কথা বলবো, নবীকে সংযুক্ত করো। তখন আমি নেতার কণ্ঠ শুনে আমি অবাক যে আপনি এই অবস্থায়। আমি সাথে সাথে নেতাকে সালাম দিলাম এবং বললাম যে আপনি এই অবস্থায় আপনি টকশোতে আসছেন, আপনার শরীর ভালো না, আপনি কথা বলতে পারেন না, আপনি কিভাবে? কয় না নবী, তোমাকে অনেকদিন পর দেখে খুবই ভালো লাগলো, এবং এই যে তোমাদের ছাড়া আজকে দেশের এই অবস্থা, এত নির্যাতন অত্যাচার চলতেছে। তিনি ১.৫ ঘন্টা পুরা টকশোতে থাকলেন এবং আমি শুনতে পেলাম তিনি প্রায় মাঝে মাঝে নাকি টকশোতে সেই আমাদের সেই অনলাইন প্ল্যাটফর্মে এসে তিনি কথা বলেন, কর্মীদের উৎসাহ দেন। এটাই হলো তোফায়েল আহমেদ। মৃত্যুর ধন্যবাদ। আগে আমরা জানতাম না উনি যে উনি অ্যাক্টিভ ছিল, আমরা জানতাম না। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য আমাদের সাথে। হ্যাঁ, ধন্যবাদ। জি। এই হলো আসলে তোফায়েল আহমেদ। তার আরো অনেক স্মৃতি তার সাথে আমার। আর বিভিন্ন সময় তার বাসায় গেলে শুধু তিনিই না, তার সহধর্মিণী, তাদের যে আপ্যায়ন, যে অতিথি আপ্যায়নে তিনি একটা আসলে যে সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। পাশাপাশি তিনি শুধু মানে সেই কূটনীতিকদের কিংবা সমাজের গুণী ব্যক্তিদেরই তিনি সম্মান করতেন না, তিনি সাধারণ শ্রমিক, কৃষক কিংবা সাধারণ মানুষদেরকেও তিনি সম্মান দিতে জানতেন। আসলে এটাই হলো তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ এমন একজন ব্যক্তি, তিনি আপাতমস্তক যেমন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর আদর্শের একজন পরিপূর্ণ সৈনিক, ঠিক তেমনই ভাবে তিনি ব্যবসায়ী সমাজে যদি দেখেন তার একটা গ্রহণযোগ্যতা। বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী কমিউনিটির যত বড় বড় মানুষ আছেন, সবাই তাকে একটা আলাদা একটা সম্মানের আসনে তাকে বসাতেন। ঠিক ডিপ্লোম্যাটিকদের মাঝেও তার গ্রহণযোগ্যতা ছিল অন্যরকম। আমরা যখন সেই ৮০ দশকের শেষে এরশাদ বিরোধী আন্দোলন করি কিংবা বিএনপির বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করি, আমরা দেখতাম তোফায়েল আহমেদ যখন যে স্পটে থাকতেন সেই স্পটে কর্মীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করত, কারণ প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীও তোফায়েল আহমেদকে যথেষ্ট সম্মান করতেন। তিনি যেভাবে আন্দোলনে রাজপথে তার কি বক্তব্য দিতে হবে, কিভাবে বক্তব্য দিতে হবে, কর্মীদের আকৃষ্ট করতে হবে, সেটা তিনি জানতেন। এবং মহান জাতীয় সংসদেও তিনি যখন বক্তব্য দিতেন, আমরা সমস্ত তরুণ সাংসদরা আমরা অধীর আগ্রহে খুব মনোযোগ সহকারে তার বক্তব্য শুনতাম। এটাই হলো তোফায়েল আহমেদ। ধন্যবাদ জনাব শাওন ভাই। আপনি আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করেছেন যেটা আমরা জানতাম না। দোয়া করি আল্লাহ তাআলা যেন মে আল্লাহ গ্র্যান্ট হিম হাইয়েস্ট প্লেস ইন জান্নাহ। জনাব শিবলি সাদেক, আপনার সাথে তোফায়েল ভাইয়ের যদি কোনো স্মৃতি থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, এবং আপনার কাছে আরেকটা কোশ্চেন, আজকে যারা রাজনীতিবিদ আছে এবং নেক্সট তরুণ প্রজন্ম, তারা তোফায়েল আহমেদের জীবনী থেকে কি শিখতে পারে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাই আমাকে সুযোগ দানের জন্য। উপস্থিত আছেন আমাদের শাওন ভাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতিও। ইতিমধ্যে আমরা দুজনেই একটা স্মরণ সভা থেকে আলোচনা করেই দ্রুত আপনার সঙ্গে সংযুক্ত হবার জন্য দুই ভাই তড়িঘড়ি করে এসে এই প্ল্যাটফর্মে আমরা কথা বলছি। কিছুটা বিলম্ব হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো জনাব তোফায়েল আহমেদের সম্পর্কে আমার তেমন কোনো মানে ব্যাপক স্মৃতি মানে কি কাছাকাছি যাওয়ার তেমন নাই শাওন ভাইয়ের মতো, কিন্তু দু একটা ঘটনা আছে। তার ভাস্তা মুকুলের সুবাদেই বা শাওন ভাইয়ের সুবাদেই ওই অঞ্চলে দুটা কাউন্সিল প্রোগ্রামে আমি গিয়েছিলাম, এবং সেইখানে তিনি যেভাবে আমার বাবার বর্ণনা দিয়েছেন, আমার পরিবারের বর্ণনা দিয়েছেন, আমার মানে ব্যক্তি পরিচয় দিয়েছেন, আমি অবাক হয়েছি। তিনি আমার বাবার অনেকগুলো কথা বলেছেন যেগুলো সত্যিকার অর্থেই, যেহেতু ভোলা এবং দিনাজপুরের দূরত্বটা অনেক বেশি, তো সেই জায়গা থেকে এত ডিটেল আমার মানে সন্দেহ হচ্ছিল যে মুকুলের কাছ থেকে কোনো তথ্য সে নিয়েছে কিনা।
তা পরবর্তীতে মুকুল ভাইকে আমি জিজ্ঞেস করি যে তোমার কাছ থেকে কোনো তথ্য কাকা নিয়েছে কিনা। তো বলছে যে একটা শব্দ তিনি শোনেন নাই। তো আমি সত্যিকার অর্থেই অবাক হয়েছিলাম এবং সেই মঞ্চেই আমি দাঁড়িয়ে বলেছিলাম যে অঞ্চলের মানুষ রাত্রেবেলা আকাশের তারা দেখে নৌকা চালায়, নিজের গন্তব্য নৌকা চালিয়ে নিজের গন্তব্যে যায়, সেই অঞ্চলের মানুষ কখনো নৌকার মাঝিকে চিনতে ভুল করে না। এবং ব্যক্তি তোফায়েল আহমেদ খুব সাবলীল বক্তব্যে খুব সুন্দরভাবে তার যে পূর্বের জীবন, তার যে যখন তিনি ছাত্র জীবনে তিনি ঢাকায় এসছেন, এত মানে কি বলবো, এত চিন্তা চেতনা ছাড়াই অকপটে যে স্বীকারোক্তি তার, যে আমার পায়ে স্যান্ডেল ছিল না, পলিথিনের কাপড় নেই, এই রাস্তাঘাট কিছু নেই। আপনি জানেন দ্বীপ জেলা ভোলা এটা সাগর এবং নদী বেষ্টিত একটা অঞ্চল। এখানকার মানুষ সব সময় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। তো সেইখান থেকে রাজনীতি এবং সেখান থেকে একটা অঞ্চলের মানুষকে এগিয়ে নিয়ে যাবার যেই একটা নেতৃত্ব এবং সর্বোপরি বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ব্যক্তি তোফায়েল আহমেদের যত অর্জন, শাওন ভাই কিছুটা আলোকপাত করেছে, আমার মনে হয় না যে 2-1 ঘন্টায় শেষ হবে। তো সেই মঞ্চের কথাটা আমার এখনো মনে পড়ে এবং তার কাছে যতবারই গিয়েছি তিনি ভাস্তা হিসেবেই মানতেন, যেহেতু আব্বা একসঙ্গেই তারা রাজনীতি করেছেন। তো তার যে গ্রহণ করবার, মানুষকে গ্রহণ করবার, তাকে কাছে টানবার যে তার, এবং সর্বোপরি স্নেহ করার যে ভাষা এবং আচরণ, এটা সত্যিকার অর্থেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরল। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে তরুণ প্রজন্ম কি শিখতে পারে। আমরা বারবার বঙ্গবন্ধুর কথা কেন বলতাম, আমরা বারবার জাতির পিতার কথা মানে কন্যার কথা কেন বলতাম, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস কেন তুলে ধরতাম, আমরা 16 ডিসেম্বর 26শে মার্চের ডিসপ্লে গুলোর মধ্যে এই তরুণ প্রজন্মকে কেন শেখাতে চাইতাম যে 1971 সাল 30 লক্ষ শহীদের রক্ত, 2,69,000 মা বোনের রক্ত, এটা এমনিতেই এই বাংলাদেশকে এনে দেয় নাই। একজন মুক্তিযুদ্ধের দেহের পোশাক ছিল না। আপনি লক্ষ্য করেছেন অনেক মুক্তিযুদ্ধ রাইফেল কাঁধে আছে, দেহে পোশাক নেই, হয়তো বা একটা লুঙ্গি পরা আছে অথবা একটা হাফ প্যান্ট। ছাত্র যারা তারা হয়তো বা প্যান্ট হাফ প্যান্ট পরতো, ম্যাক্সিমাম লুঙ্গি পরা দেখেছি আমি। ক্ষুধার্ত পেট। তো সেই অবস্থা থেকে বাংলাদেশকে কোথা থেকে কোথায় কিভাবে একটা কণ্ঠস্বর 7 কোটি মানুষকে একত্রিত করা, যে মানুষগুলোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না জাতি ধর্ম এবং কোনো দলের, সেই মানুষগুলোকে একখানে করে 9 মাস যুদ্ধ করে কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিলেন। তো আজকে তরুণ প্রজন্মকে এই কথাবার্তাগুলো যখন আমরা বলতে যাই, আপনি লক্ষ্য করে দেখেছেন কিছু হাতে গোনা কিছু সম্প্রদায়, কিছু সংখ্যক মানুষের সন্তানেরা একটা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে। একই ইতিহাস কতবার শুনি, একই ইতিহাস কবার শুনবো, কিন্তু এই ইতিহাস এমন এক ইতিহাস যে ইতিহাসের সঙ্গে যদি সম্পৃক্ততা এবং শিক্ষা নিয়ে নিজের পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়, একটা পরিবার যখন ঠিক থাকে সমাজ তখন কিন্তু বদলাতে বাধ্য, এবং সর্বোপরি সমাজ যখন সঠিকভাবে পরিচালিত হয়। তরুণ প্রজন্মের শিখবার অনেক কিছু আছে আওয়ামী লীগের কাছ থেকে, তোফায়েল আহমেদের কাছ থেকে, বঙ্গবন্ধুর কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে। আজকে বঙ্গবন্ধু কন্যা সহ আওয়ামী লীগের অসংখ্য মানুষ, নিরপরাধ অসংখ্য মানুষ, কেউ দেশান্তর, কেউ বা জেলের মধ্যে। তো এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এসেছে। আজকে যেখানে এসে তরুণ প্রজন্ম বাংলাদেশটাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, মেধাবী কোনো তরুণ আজ বাংলাদেশে থাকবে বলে মনে হয় না। যার সামর্থ্য আছে সে আর এই বাংলাদেশে থাকতে চায় না। আজকে থেকে 20 বছর পর যাদের কাঁধের উপরে ভর করে বাংলাদেশ এগিয়ে যাবে, যাদের উপরে নির্ভর করবো আমরা, সেই তরুণ প্রজন্ম যদি এরা হয়ে থাকে, সেই তরুণ প্রজন্মের চিন্তা চেতনা যদি এমন হয়ে থাকে, অশ্লীল ভাষা, কোনো একটা কারণ ছাড়াই প্রতিবাদ করা, আপন শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে তার চেয়ার থেকে নামিয়ে দেওয়া, অপমান করে ক্যাম্পাস থেকে বের করে দেয়া, এগুলো আমাদের সময় আমরা দেখি নাই। আমাদের শিক্ষককে, প্রাইমারি শিক্ষকের নাম আমি এখনো বলতে পারবো,
একজন নয়, সমস্ত শিক্ষকের নাম বলতে পারবো। কিন্তু এখনকার ছেলে মেয়েদের প্রাইমারি শিক্ষকের নাম জিজ্ঞেস করেন, হাই স্কুলের জিজ্ঞেস করেন, বলতে পারবে না। এই বাংলাদেশের বাঙালির কাছে একটা রাজনৈতিক দলের নেতাও কি ভালো নয়? বঙ্গবন্ধু থেকে শুরু করে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের জীবনে চরম পরিণতি ভোগ করতে হয়েছে। কে সঠিক তাহলে? এই বাঙালি সঠিক? নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে বাঙালির এই দাসত্বের প্রতি যে মানুষের আনুগত্য এবং স্বেচ্ছায় গিয়ে দাসত্ব গ্রহণ করা, এই শঙ্কর জাতির মানুষকে কিভাবে শিক্ষা দেবেন আপনি? কিভাবে আর শিক্ষা দেওয়া উচিত? বঙ্গবন্ধু কন্যা তো কাজকর্ম সবকিছু করে বাংলাদেশ আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছি আমরা। আজকের যে পরিবর্তন, আজকের যে লুটপাট, আজকে তো আমরা বলি নাই আওয়ামী লীগের বিচার করিয়েন না, অপরাধ থাকলে আমার অবশ্যই বিচার হবে বাংলার মাটিতে। কিন্তু আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের মানুষের সঙ্গে যে আচরণ করা হলো, বাঙালির সঙ্গে যে আচরণ করা হলো, বাংলাদেশের সম্পদ লুট করা হলো, ওই সেটার খতিয়ান তো খোলা হচ্ছে না। আমরা তো 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে এসেছিলাম, সেটা 30 লক্ষ কোটি টাকা তার মানে কি উপদেষ্টা মন্ডলীর সদস্যরাই স্বীকার করে গেছেন। একের পর এক সদস্যরা এখন ভুল স্বীকার করছেন। আমি এটা জানি না, আমি তো আমার কনসার্নটে এটা হয়নি। আমি এই যে ব্যাপারগুলো, আমি কিচেন হ্যাঁ ক্যাবিনেটে কিচেন ক্যাবিনেট, আমি আসলে কথা বলতে গেলে তো অনেক ধরনের কথাবার্তা চলে আসে। আসলাম এখন। আপনি চিন্তা করে দেখেন, আজকে বাংলাদেশের মানুষের, বিশেষ করে বাঙালির কষ্টার্জিত ঘামের টাকা 30 লক্ষ কোটি টাকা ঋণ, এ টাকা কোথায় গেল? আমরা 7 লক্ষ কোটি টাকা অধিক আমরা বাজেট ঘোষণা করে আসছিলাম। কোথায় সেই বাজেটের টাকা দিয়ে কি এমন বড় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বাংলাদেশে? ঘামের টিকা দেওয়া হয় নাই। আপনারা, ওরা বলছে 1400 মানুষ, 2000 মানুষকে আমরা হত্যা করেছি। কোথায়? স্নাইপারের রাইফেলের গুলিতে ছাদের উপরে একটা শিশু মারা গেছে। সেই সময় আপনারা দেখেছেন সেটা নিয়ে কি পরিমাণ সেই জিনিসটাকে হাইলাইট করা হয়েছে। এখন এই নিষ্পাপ শিশুরা যে 600-র উপরে মারা গেল, অথবা এই মিডিয়াতে 600-র কথা যদি এসে থাকে, আমার ধারণা যে আরো হয়তো বা এখানে 200-400 বেশি হবে, যাদের কথা আমরা কেউ জানি না, যেটা মিডিয়া লিখতে চায় না, ভয় পায়। আচ্ছা, তাহলে এই শিশুর মৃত্যুর দায় কে নেবে? আপনারা একাধারে আপনারা বাঙালিকে তাকে নিতে হবে, এবং যে 24-এ জঙ্গি আছে তাদেরকে নিতে হবে। তাকে তো নিতে হবে অবশ্যই, একদিন না একদিন নিতে হবে, কিন্তু নেয়ার তো কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। তারেক জিয়া সাহেব সহ বিএনপির একাধিক এমপি মন্ত্রীরা মুক্তিযুদ্ধের সম্পর্কে যে কথাবার্তাগুলো বলেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করি। যখন মুক্তিযুদ্ধের কথা আসে সেই জায়গাতে কিন্তু তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক স্থাপন হয় বাংলাদেশ আওয়ামী লীগের। যেভাবেই হোক তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আল্লাহ তাকে বানিয়েছেন, আমরা তার অবস্থানটাকে ছোট করে দেখছি না। কিন্তু যখন একজন মুক্তিযুদ্ধের সন্তান এই বাঙালির সঙ্গে হয়ে যাওয়া বৈষম্য, ষড়যন্ত্র সবকিছু জানার পরেও মুখে তালা লাগিয়ে থাকেন, নিশ্চুপ বসে থাকেন, নিজে বুলেট প্রুফ গাড়িতে ব্যবহার করেন, আর নির্বিচারে 7 বছর 8 বছরের শিশুগুলো ধর্ষণ হচ্ছে নৃশংসভাবে, তার কোনো প্রতিকার তিনি করছেন না, কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমাদের তো উন্নয়ন দরকার নাই, আওয়ামী লীগকে দেখানোর জন্য আপনি 9 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করছেন। আপনি এই বাজেট সম্পর্কে আগে একটা ধারণা রাখেন, কোথা থেকে কিভাবে। গার্মেন্টস বন্ধ, আপনার যুদ্ধ শুরু হয়েছে, রেমিটেন্স শাটডাউন পথে চলে গেছে, আপনি তেলের দাম কি পরিমাণ বাড়িয়েছেন, আপনি বিদ্যুতের দাম কি পরিমাণ বাড়িয়েছেন, সর্বোপরি বাংলাদেশের মানুষের নিরাপত্তাটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। আমাদের জনগণের তো বাংলাদেশের মানুষের তো বুলেট প্রুফ গাড়ি নাই। এখন তো অসংখ্য মানুষের, কর্মহীন মানুষ রাস্তায় শুয়ে থাকে। আপনি খোঁজ করে দেখেন, ঢাকা শহরে যারা বিনা পয়সায় ওই ভালো কাজের বিনিময়ে খাদ্য দিত, সে মানুষগুলো এখন হিমশিম খায়। অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষ এখন ফুটপাতে বসে কিন্তু ভাত খায়, জানেন আপনি? একবেলা ভাত খায়, 2 বেলা না খেয়ে থাকে। আমার গ্রামের খবর নিয়ে দেখেন আপনারা। এই একটা পরিস্থিতিতে গেছে। আমাদের উন্নয়ন লাগবে না, 9 লক্ষ কোটি টাকা লাগবে না, আমাদের খাল খনন লাগবে না। আমি একজন ভ্যান চালক, আমার ভ্যানটা নিয়ে সন্ধ্যা হোক রাত হোক আমি নির্বিচারে 2টি পয়সা ইনকাম করে যেন ঘরে ফিরতে পারি, এইটুকু নিরাপত্তা অন্তত বর্তমান সরকারের দেওয়া উচিত।
যে সেই 2 পয়সা নিয়ে ঘরে ফেরায় আজকে দায় হয়ে গেছে বাংলার মানুষ। এবং সেই সঙ্গে আমি এটাও বলবো, মুক্তিযোদ্ধার সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, রাষ্ট্রপতির সন্তান, একসঙ্গে এতগুলো অর্জন বাংলাদেশের অনেক মানুষের কিন্তু হয় না, কপালে জোটে না, ভাগ্যে আসে না। এতগুলো উপাধি, এতগুলো জায়গাতে নিজের অবস্থান নিয়া এবং নিজে প্রধানমন্ত্রী, এই বাঙালির সঙ্গে বৈষম্য করে কোথাও ভালো থাকতে পারবে না কেউ। কারণ এই কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাস এত বেশি লম্বা এবং এত বেশি এর ধার্য ক্ষমতা যে সে সেই আগুন থেকে নিস্তার পাবে না। এবং যে প্রতিহিংসার আগুন এখন পর্যন্ত বইছে, আমরা নির্বাচনের আগে একটা সুর শুনেছিলাম, আমাদেরকেও বলা হয়েছে যে জামাত আসলে সমস্ত আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসি দেওয়া হবে, বিএনপি আসলে অন্তত পক্ষে একটা রাজনৈতিক যেন স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন। কই, নির্বাচনের সময় তো ডানে বায়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে বসিয়ে নিয়ে মিটিং করলেন। আজকে পুলিশ বাহিনীর কথাবার্তা বলি, এই পুলিশ বাহিনীর মধ্যেও 2-3টা গ্রুপ হয়ে গেছে। একটা কোন রকম চাকরি টিকায় রাখছে, একটা ধুমসি ইনকাম করছে, আর একটা সরকারের তাবেদারি করছে। আমরা সবকিছু মনিটরিং করছি। দীর্ঘ 17 বছর পর যদি তারেক জিয়া সাহেব লন্ডন থেকে এসে হঠাৎ করে 1 মাসের মধ্যে প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে আওয়ামী লীগের একজন ইউনিয়ন এবং উপজেলা লেভেলের নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের মানুষের হতাশ হবার কিছু নেই। আমাদের জীবনের অর্জনগুলোকে ম্লান করে দেওয়া হয়েছে। গাজী টায়ার থেকে শুরু করে অসংখ্য ইন্ডাস্ট্রি তারা দখল করে নিয়ে যদি পরিচালিত করত, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তো এই বিষয়গুলো নিয়ে তার সবার আগে নজর দেওয়া উচিত ছিল। সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই যে 30 লক্ষ কোটি টাকা ঋণ এবং এই যে অব্যবস্থার সৃষ্টি করলেন, এটার অন্তত পক্ষে একটা জিজ্ঞাসা তার হওয়া উচিত ছিল। যে বাঙালির সঙ্গে বৈষম্যটা হয়েছে, এটা আওয়ামী লীগের কথা বলছেন, আমরা তো নাই, আমরা তো মাঠে ঘাটে ময়দানে কোথাও নাই। আমাদের ছেলেরা জয় বাংলা বললেই যে পুলিশকে নির্বিচারে মেরে লটকায় রাখলো, সেই পুলিশেরাই এখন আওয়ামী লীগের ছেলেদেরকে নির্মম ভাবে ধরে নিয়ে যে চোখে গরম বালি দিয়ে পর্যন্ত তাদেরকে নির্যাতন করে। ধিক্কার জানাই এই সমস্ত বাহিনীকে, এই সমস্ত যাদের হাতে অস্ত্র আছে, আমি ধিক্কার জানাই। আমি হলফ করে বলতে পারি, নীরবে নিশ্চুপে সমস্ত বাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধকে ধারণ করার সন্তানেরা এখনো সংখ্যায় অনেক বেশি, কিন্তু কেন তারা কিভাবে নিশ্চুপ বসে আছে আমি জানি না। আমি বলছি না অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও, কিন্তু এই অব্যবস্থা, এই লুটপাট, 7 বছরের সন্তান, শিশু সন্তান, নারী থেকে শুরু করে কেউ কোথাও রেহাই পাচ্ছে না। এইটা তো মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগের উপর অত্যাচার করলেন, করেন, কিন্তু সাধারণ মানুষগুলোকে রেহাই দেন। সাধারণ মানুষ যাদের হয়তো একটা সমর্থন থাকে, তাদেরকে রেহাই দেওয়া উচিত, বাঁচানো উচিত। আপনাদের নিরাপত্তা দেন, নিরাপত্তা দিলে আপনারাও নিরাপদে থাকবেন। নিরাপত্তা যদি দিতে না পারেন, আমার মনে হয় না যে এখন থেকে যাদের হৃদয়ে কম্পন ধরে গেছে, কত পার্সেন্ট বিএনপির নেতার বিদেশে বাড়ি আছে, কত পার্সেন্ট? 1 থেকে 2%। এখন তো অনেকেই করতেছে, আমি জানি যে অনেকে করুক, বাঙালি বিশ্বের সবখানে আছে, যেখানেই যাক না কেন, ওই ঘরের মধ্যে বন্দি অবস্থায় পত্রিকা পড়ে কফির কাপে ওই ফু দিয়ে জীবন কাটাতে হবে। কারণ আওয়ামী লীগ এত কিছু করার পরেও আওয়ামী লীগের নেতাদেরকে কটাক্ষের শিকার হতে হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ ভুল বুঝতে পারার পর তারা এখন বিদেশে পেলে তাদের সঙ্গে কি আচরণ করা হয়। যে ছেলেগুলোকে সামনে রেখে বাংলাদেশটাকে ধ্বংস করা হলো, এই ছেলেগুলোর ব্যাকগ্রাউন্ড কি? এই ছেলেগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো? জি, আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাই। আপনি যে ছেলেগুলোর নাম বলে জঙ্গিদের নাম বললেন, একটা জঙ্গি 5,000 কোটি টাকার মালিক, কুমিল্লা তার বাড়ি, সজীব ভুইয়া নাম। সে বলছে সে নাকি পরিশ্রম করে সেই 5,000 কোটি টাকা কামিয়েছে। কোত্থেকে এসে পরিশ্রম করলে এত ছোট একটা ছেলে? সবচেয়ে বড় কথা, সজীব ভুইয়ার সম্পর্কে যেটা আমি জানতে পেরেছি,
অত্যন্ত বেদনার বিষয়। তার বাড়ির পাশে একটা জায়গা দখল করতে গিয়ে 5 তারিখের খুব সম্প্রতি সময়ের মধ্যে 3 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং একজন সম্ভবত, তারা 2 বোন বেঁচে আছে এখনো, তাদের 2টা বাড়ি আছে ওখানে। তো প্রেস ব্রিফিং এ ওই নিউজটা আসছে, ওটা ওখান থেকে দেখেছি। আমি 5,000 কোটি টাকার কথা বলবো না, আপনি আমার 30 লক্ষ কোটি টাকার হিসাব দেন, আমি 30 লক্ষ কোটি টাকারও কথা বলবো না। আওয়ামী লীগ যারা করছে তাদের সঙ্গে কি করতেছেন করেন, কিন্তু আওয়ামী লীগ ছাড়াও এই দেশের সাধারণ যারা জনগণ আছে তাদের নিরাপত্তাটা একটু দেন। আপনি 5,000 কোটি টাকা, আপনার লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে, আপনি সব বাদ দিয়ে দেন। আমেরিকার সঙ্গে যে চুক্তিটা করা হয়েছে, 90% মুসলিমের দেশে শূকরের মাংস আমাদের আমদানি করতে হবে, সেখান থেকে কৃষি পণ্য আমাদেরকে আমদানি করতে হবে। তো এই যে আমাদের যে তাদের কাছ থেকে আমরা ক্রয় করব বিষয়গুলো, অন্য অন্য দেশের সঙ্গে তাদের যে আমাদের যে ডলারের যেটা মার্জিন, সেটা কত বেশি আমাদেরকে পে করতে হবে, এই ব্যাপারে কোনো কথা আছে? এবং তারা যে নেভেল বেস করার চেষ্টা করতেছে, তারা যে সেখানে বিভিন্ন ভাবে তারা সামরিক ঘাঁটি টাটি করার চিন্তা ভাবনা করছে, এখন বাংলাদেশ একটা ফুটবলে পরিণত হয়েছে। আমি অত্যন্ত মানে কি শ্রদ্ধা চিত্তে আমি ধন্যবাদ জানাই ভারত সরকারকে, ভারতের প্রাইম মিনিস্টারকে এবং সহ সকল দলের রাজনৈতিক দলের মানুষকে এবং ভারতবাসীকে। এই বাংলাদেশকে এখন পর্যন্ত ভালোবাসে বলেই, এই বাংলাদেশ আওয়ামী লীগকে এখন পর্যন্ত ভালোবাসে বলেই এই বাংলাদেশটাকে জিও পলিটিক্স এর মধ্য থেকে বুকে কিন্তু এখনো ধরে আছে ভারত। ভারত যদি ছেড়ে দিত, ভারত যদি শুধুমাত্র মনে করতো যে না, যাক এটা জাহান্নামে চলে যাক, তাহলে বাংলাদেশের শুধু খণ্ড বিখণ্ড নয়, কত খণ্ড আপনারা দেখতে পেতেন এবং সেখানে কার নেতৃত্ব চলতো, কিভাবে চলতো, এটার আলামত আমরা পাচ্ছি ইতিমধ্যেই। মায়ানমার থেকে প্রেসার, আপনারা মায়ানমার ওই পাশের যে একটা অংশ, সেই দিকে একটা প্রেসার চলছে। এদিকে বারংবার আমাদের যে এয়ারপোর্ট গুলো, আমাদের সৈয়দপুরে এয়ারপোর্ট রয়েছে, কি দরকার চিকেন নেকের কাছে এসে আপনাকে সেখানে এয়ারপোর্ট আপনার করতে হবে, আর আপনি বাংলাদেশে পা দিলেন না, তার মধ্যে 7 সিস্টার আপনি দখল করে নিবেন, আপনার কাছে বিশ্বের সমস্ত নেতারা চলে আসবে। এই যে সমস্ত কথাবার্তা শুনে বাঙালি মনে করলো যে না, এবার সত্যিকার অর্থেই আর মালয়েশিয়ার, ইউরোপ আমেরিকায় যাওয়ার দরকার নেই, সিঙ্গাপুর যাওয়ার দরকার নেই, যেহেতু ডক্টর ইউনূস আসছেন, আমরা সবাই অন্তত পক্ষে কিছু হতে পারি সে না পারি, ওদের ধারের কাছে চলে যাব। খুব লোভী একটা মানে কি মানে হুজুগের লোভের মধ্যে পড়ে সাজানো গোছানো দেশটা, এবং যেখানে দাঁড়াবেন দেখেন, যে জায়গাতে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশটাকে চিন্তা করবেন, সেখানেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দেখা পাওয়া যায়। কি আশ্চর্যের বিষয়! ভিডিও করবেন আপনি, আপনি ছবি তুলবেন, আপনি ড্রোন দিয়ে করেন না ভাই ভিডিও। তারেক জিয়া সাহেবের যেখানে রিসিপশন দেওয়া হলো, তাকে রিসিভ করা হলো, আমার মন নিশ্চয়ই তার হৃদয় বলেছে আমি কোন বাংলাদেশে এসে দাঁড়িয়েছি, আমি তো কোনো কিছু চিনতে পারছি না। ঠিক আছে, তো জানি না। জি না, সে একবার তার মায়ের নাম নিতে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নাম নিয়েছে একটা অনুষ্ঠানের মধ্যে। এটা শুনেন, এখন শুনতে পাচ্ছি যে জয় বাংলাকে পরিবর্তন করে কি একটা স্লোগান তারা তৈরির চেষ্টা করছে, জয় জিন্দাবাদ বাংলাদেশ, এই টাইপের কোনো কিছু। সবচেয়ে বড় কথা, জয় বাংলাকে ধারণ করা 7-8 কোটি মানুষ, এদেরকে দাবায় রাখা যায় না, এদেরকে বন্দি করে রাখা যায় না। আপনি আপনাকে আবার আসবে আপনার কাছে, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আপনি একটা পয়েন্ট আউট করেছেন যে এই 24-এর জঙ্গিরা তারা কোথায় যাবে। জনাব শাওন, আপনার কাছে আসতে চাই আমি। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর হত্যার পর 21 বছর বেঁচে ছিল। এই 21 বছর সে অনেক দুর্বাসীয় এবং যন্ত্রণার জীবন যাপন করছে। জনসম্মুখে আসতে পারেনি, 4 দেওয়ালের মধ্যে তার জীবন কাটিয়েছে। তার ছেলে মেয়েরা বিদেশে থাকে, কখনো বাবার পরিচয় দেয় না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে 24-এর জঙ্গি দেশদ্রোহী, তারাও কি সেম ভাবে ভাগ্য বরণ করবে? আপনার মাইকটা আনমিউট করবে।
হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি আমি মনে করি সেই পলাশীর প্রান্তরে হারিয়ে যাওয়া বাংলার স্বাধীনতার সূর্য যে অস্তমিত হয়েছিল, বা আমাদের হারিয়ে যাওয়া স্বাধীনতা, যেই স্বাধীনতা পুনরুদ্ধার করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের মহান স্বাধীনতা স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্ম না হলে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা কল্পনাও করতে পারি না। বাংলাদেশের অভ্যুদয় হতো না, সৃষ্টি হতো না। আমরা বাংলা ভাষায় আজকে কথা বলতে পারতাম না। আপনারা এই টক শোতে এসে বাংলায় কথা বলতে পারতাম না। হয়তো আমাদের উর্দুতে আপনাদের আমাদের ভাষা, উর্দু ভাষা ব্যবহার করতে হতো। সেই নেতাকে, যে মির্জাফরের প্রেতাত্মা খন্দকার মোস্তাক, গংরা 1975-এর 15ই আগস্টের কালো রাত্রিতে সপরিবারে বঙ্গমাতা সহ নৃশংসভাবে হত্যা করেছে। সেই খন্দকার মোস্তাকই না, পুরা চক্রটাই কিন্তু একটা অভিশপ্ত চক্র হিসাবে শুধু বাংলাদেশের মানুষের কাছে না, সারা পৃথিবীর কাছেই নিগৃহীত হয়েছিল। ইতিহাসের আস্থা করে তাদের জায়গা হয়েছিল। যেভাবে সিরাজউদ্দৌলার হত্যাকারীরা কেউ পাগল হয়ে, কেউ বিভিন্ন ভাবে যাদের মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক তেমনই ভাবে খন্দকার মোস্তাকের জানাজায় আমরা দেখি নাই এদেশের সাধারণ মানুষ খন্দকার মোস্তাকের জানাজা পড়তে যায়নি। সে দীর্ঘ দিন পর 2024 সালের এই মেটিকুলাস ডিজাইনের ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সুদী ইউনূস এবং কিছু মির্জাফর আমাদের সাথে থাকাই, সরকারের বিভিন্ন স্তরে থাকা কিছু মির্জাফরের সহযোগিতায় জাতির পিতার দুই কন্যাকে যে গণভবনে হত্যার যে গভীর নীল নকশা তারা করেছিল, মহান রাব্বুল আলামিন বারবার যেভাবে 21শে আগস্টে আমাদের প্রিয় নেত্রীকে, বাংলাদেশের 18 কোটি মানুষের আস্থার ঠিকানা, আমাদের তৃণমূলের একমাত্র আস্থার ঠিকানা, আমাদের বেঁচে থাকার যে আজকে যে আশা নিয়ে আমরা বেঁচে আছি, আমাদের সেই মহান নেত্রীকে নিজ হাতে যেভাবে বাঁচিয়েছিলেন, ঠিক একইভাবে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যারা মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করার জন্য, যাদের প্রায় 30,000 সৈন্য শাহাদাত বরণ করার মধ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুকে সেদিন পাকিস্তানের কারাগার থেকে জীবন্ত অবস্থায় বের হয়ে আসার জন্য সারা পৃথিবীতে জনমত গড়ে তুলেছিলেন আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে। ঠিক এইবারও জননেত্রী শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসে আজকে আমরা যে জননেত্রী শেখ হাসিনার বেঁচে থাকার মধ্যে আমরা আবার ঘুরে দাঁড়ানোর, সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের বিনির্মাণের বাকি যে কাজগুলো, জননেত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজগুলো আবার তার হাত ধরেই আমরা করতে পারবো, যে স্বপ্নটা আমরা দেখছি, সেটা আজকে আপনি যে প্রশ্নটা করেছেন যে এই কুলাঙ্গারদের কি হবে, ভবিষ্যৎ পরিণতি কি? ভবিষ্যৎ পরিণতি ওই একই অবস্থা, খন্দকার মোস্তাকদের যে অবস্থা হয়েছে বাংলাদেশে। খন্দকার মোস্তাক ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তার এতটুকু জায়গা করতে পারেনি। জাতির পিতার কন্যাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাকে বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তর হতে হয়েছে, কিন্তু বাঙালির এই 18 কোটি বাঙালির হৃদয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের
প্রত্যেকটি শ্রেণী পেশার হৃদয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনার বিরাজমান আছে। কারণ ক্ষমতায় যেভাবেই নির্বাচিত প্রধানমন্ত্রী আজকের তারেক জিয়া তিনি থাকলো, বাংলাদেশের মানুষ কিন্তু বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থাশীল। কারণ বঙ্গবন্ধুর কন্যা তিনি প্রতিশ্রুতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি স্বপ্ন দেখতেন নিজে, সেই স্বপ্ন বাঙালিকে দেখাতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতেন, এবং বাস্তবায়ন না করা পর্যন্ত তিনি স্থির থাকতেন না। আজকের মানুষ বাংলাদেশের যে উন্নয়ন, যেটা আমরা সবাই দেখতে পারি, এই বাংলাদেশ ছিল একটি তলাবিহীন ঝুড়ির দেশ। এই বাংলাদেশ ছিল যেটা উত্তরবঙ্গের মঙ্গা দেশ। এই আমাদের দক্ষিণ বাংলা নদী সমুদ্র উপকূলবর্তী এলাকায় দ্বীপ জেলা ভোলা সহ ঝড় জলোচ্ছ্বাসের দেশ। এই বাংলাদেশ ছিল, আমরা যদি দেখি, সেই বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান জঙ্গিদের তৎপরতায় একসাথে প্রায় 500 এলাকায় সেই বোমা বিস্ফোরণের দেশ। সেই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা 2008-এর 29শে ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে এই স্বল্পোন্নত রাষ্ট্রকে ধীরে ধীরে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত করে, ডিজিটাল বাংলাদেশে পরিণত করে, এবং একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে একটি দৃশ্যমান উন্নয়নের মহাসড়কে চড়িয়ে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সেই বাংলাদেশের উন্নয়নকে যারা থামিয়ে দিল, যারা এই বাংলাদেশের সেই অসাম্প্রদায়িক চেতনাকে থামিয়ে দিয়ে এই দেশে আবার সেই জঙ্গিবাদ, সেই হাদির মতো জঙ্গি, কিংবা এই যে আজকের কিছু তরুণ যাদেরকে যেভাবে বেগম খালেদা জিয়া 96 সালে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের কর্নেল রশিদকে মহান সংসদে নিয়ে যেভাবে বিরোধী দলের নেতা বানিয়ে বিরোধী দলের নেতার আসনকে কলঙ্কিত করেছিল, আজকেও কিছু কুলাঙ্গার যারা 24-এর যারা যোদ্ধা হিসাবে নিজেদেরকে দাবি করে, যারা এই দেশে জঙ্গি রাজনীতি উত্থানের এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে, আজকে সেই সংখ্যক কুলাঙ্গারদের মহান সংসদে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তাদেরকে সংসদ সদস্য বানিয়ে আমাদের মহান সংসদকে কলঙ্কিত করেছে বলে আমি বিশ্বাস করি। এবং তাদের বিচার এই আগামী প্রজন্ম এই বাংলার মাটিতে একদিন না একদিন এই বঙ্গবন্ধু কন্যাকে অসম্মান করার, কিংবা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানোর যে অসম্মান, আমাদের শিক্ষক সমাজ থেকে শুরু করে আমার নির্বাচন এলাকা তজিমুদ্দিনের 6 মাসে প্রায় 11 জন মেয়ে ধর্ষিতা হয়েছে। এটা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। তো সেই এরকম সারা বাংলাদেশে হাজার হাজার মা বোনের ধর্ষণের বিচার এই কুলাঙ্গারদের, যারা 24-এর যারা যোদ্ধা দাবি করেন, সেই জঙ্গি, সেই যোদ্ধাদের অবশ্যই বিচার বাংলাদেশে যেভাবে অতীতে বাংলাদেশে হয়েছে, ঠিক একইভাবে তাদের একই পরিণতি ভোগ করতে হবে বলে আমি মনে করি। তো আমি জি, আর আপনি আগান তো পরবর্তীতে এরপরে। ধন্যবাদ জনাব শাহন। জনাব শিবলি স্যার, আপনার কাছে আসতে চাই। আপনারা দুজনেই বলেছেন বাংলাদেশে আজ দর্শন, ভয় এবং সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে, এবং এদের সাথে যে অপরাধীরা সম্পৃক্ত সবাই কিন্তু বিএনপি জামাতের কর্মী। এই বিএনপি জামাতের কর্মী হওয়ার কারণে আইন শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। আপনি কি তাই মনে করেন?
দেখেন, প্রত্যেকটা দলেই কিন্তু ভালো এবং মন্দ মানুষ আছে। বাংলাদেশের মধ্যে রাজনীতির এই ক্ষমতাকে ব্যবহার করে যারা এই মানে মব সন্ত্রাস থেকে শুরু করে দখলবাজি সবকিছু করে যাচ্ছে, এটার সংখ্যাটা কিন্তু খুবই কম, হাতে গোনা। আপনি পুরো বাংলাদেশ ঘুরলে এইরকম সন্ত্রাসী বাহিনী আপনি 20-25 লক্ষ ম্যানেজ করতে পারবেন বলে মনে হয় না, কিন্তু তারা করছে। অঞ্চল ভিত্তিক দেখবেন 2-4 জনের তাণ্ডবে থাকা যায় না, কিন্তু সেখানে বসবাস করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আপনি ধরুন না কেন ঢাকা সিটির কথাটা, ঢাকা সিটিতে প্রকাশ্যে মানুষ ছিনতাই করছে, মানুষ দাঁড়িয়ে দেখছে। আচ্ছা, এই ঢাকা সিটিতে যখন 5ই আগস্টের আগের ঘটনা, ইমোশনালি বিষয়গুলোকে এমন ভাবে উপস্থাপন করা হলো যার কারণে আমাদের এই আজকের পরিণতি দেখতে হচ্ছে। তখনও কিন্তু এই ঢাকা শহরে 2 কোটি মানুষের বসবাস, আজকেও ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে। তো এই 2 কোটি মানুষ, ধরলাম বাংলাদেশের বাকি মানুষের কথা বাদই দিলাম, আওয়ামী লীগের কথা বাদ দিলাম, তাদের সঙ্গে হয়ে যাওয়া বৈষম্যটার জবাবটা নেবার মতো ক্ষমতা কি বাঙালি হারিয়ে ফেলেছে? এখন বলে নেতৃত্বের দরকার, নেতৃত্ব আসলেই সব গর্জে উঠবে। এটা কোনো কথা হলো? একের পর এক দুর্ঘটনা, আর একটা দেশে কখনো বছরের পর বছর দুর্ঘটনা হতে পারে? এটার জবাবটা অন্তত পক্ষে নেয়ার জন্য কি মানুষ, আপনি দেখেন জয় বাংলা কারা বলে? ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, তার মা মাসি আঘাত করে গালি দিয়েছে কারা? ওই নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, যেতে যেতেই চিৎকার করে তাকে অশ্রব্য গালিগালাজ করেছে তার ক্ষমতাকালে। অথচ কোনো ইন্ডাস্ট্রিয়াল, কোনো ব্যবসায়ী, কোনো ভালো মানুষের আজ পর্যন্ত সেই চিৎকার আমরা শুনতে পাই নাই। কারণ তার ব্যবসা আছে, পিছুটান আছে, পরিবার আছে, বাণিজ্য আছে। তার মানে কি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য ওই প্রান্তিক লেভেলের মানুষগুলো ছাড়া আর কেউ নাই? যাদের স্বল্প সামর্থ্যও আছে, তারাও নিজেদের দরজাটা বন্ধ করে মনে করে যে যেহেতু দরজা লাগিয়েছি নিশ্চয়ই সারা রাত নিরাপদে ঘুমাতে পারবো। কিন্তু তাদের ধারণা নেই যে একদল হায়না সংখ্যায় বাড়তে বাড়তে ভাইরাসের মতো, ছোঁয়াচে রোগের মতো সারা দেশে কিভাবে বিচরণ করছে। আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে সবার আগে যেটা, আপনার কি মনে হয় হেলাল ভাই, যে বাংলাদেশ আওয়ামী লীগের এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরে নেতাকর্মী থেকে শুরু করে তাদের সঙ্গে সরাসরি সশস্ত্র যুদ্ধ করার মতো এই 15-20 লক্ষ তরুণ কি নাই? অবশ্যই আছে। অবশ্যই আছে। তাহলে আমরা কেন করছি না? আমরা কেন যাচ্ছি না সেখানে? 1971 সালে যদি ভারত আমাদেরকে অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে সহযোগিতা করতে পারেন, এখন কি পারেন না? অবশ্যই পারেন। আমরা চাইলেই, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা চাইলেই পারেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা কেন এটা করছেন না? কারণ যারা গড়ে তারা কখনো ভাঙতে চায় না। বাঙালির রক্তে বাঙালির হাত রঞ্জিত হোক, এটা শেখ হাসিনা চায় না। একটু কাট করবো, আমি গত 17 বছর জননেত্রী শেখ হাসিনা বাঙালিকে সিভিলাইজ জাতি বানিয়েছে, কিন্তু এই জঙ্গি ইউনূসে আবার ফিরে নিয়ে গেছে, বাংলাদেশকে আনসিভিলাইজড করে দিয়েছে। জি ভাই, জি বলুন আপনি। তো আমাদের যেটা কথা সেটা হলো যে ধীরে ধীরে আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে সত্যিকার অর্থেই মানুষ যখন আত্মঘাতী হয়ে ওঠে, তখন তো তার ভীতসচিত্র বিশ্বের, বিশেষ করে অন্য দেশগুলোতে সেটার প্রমাণ আছে। আর যে পাকিস্তানের মদতেই ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে, বিশেষ করে পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপে, সেই পাকিস্তানেই তো এখন পর্যন্ত শুক্রবারে নামাজ পড়তে যাওয়া মানুষ, তিনি নিজেও জানেন না যে ঘরে ফিরতে পারবেন কি না পারবেন। তা আসলে সবার আগে যেটা আমার মনে হয় আমাদের ব্যর্থতা, যে আমরা অনেক উন্নয়ন করেছি কিন্তু আমাদের প্রান্তিক লেভেল থেকে শুরু করে মানুষগুলোকে শিক্ষিত বানাতে পারি নাই। এরা খুব অল্পতে সন্তুষ্ট হতে চায়, এরা অল্প টাকা ইলিশ মাছ খেতে চায়, আমিষ খেতে চায়, একটা ইটের বাড়ি করতে চায় কোনো রকমে,
উপরে একটা টিনের চাল থাকবে, এদের কোনো বড় স্বপ্ন নাই। এই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে কি হচ্ছে এটা নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নাই। সর্বোপরি পাড়া মহল্লা থেকে শুরু করে শহর নগর উপজেলাতে কি হচ্ছে এই ব্যাপারে কোথাও নাই। পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি তেলের দাম বাড়াবেন, তার আগে 1 মাস 1.5 মাস আগে থেকে সার্কুলার দিতে হবে, এবং জনগণ যদি সেটাকে অসঙ্গতি মনে করে সঙ্গে সঙ্গে সেটাকে স্ট্রাইক করে ফেলে। আপনি বাংলাদেশের অবস্থাটা দেখেন, আপনার 14, 15, 16, 18 কিলোমিটার আপনি লাইন দিয়ে তেল কিনলেন কদিন আগে, কোনো প্রতিবাদ আছে? তেল কিনতে যায় কি করলেন, ওই যারাই তেল কিনতে গেছেন তারাই আবার মারামারি করেন। এই হলো আমাদের অবস্থা, আমাদের অশিক্ষিত, আমাদের অজ্ঞতা, এবং সর্বোপরি আমাদের দেশপ্রেম যে শব্দটা, কিছু মানুষ মনে করে যে শহীদ মিনারে 16ই ডিসেম্বর 21শে ফেব্রুয়ারিতে ফুল দিলেই বোধহয় দেশপ্রেম হয়ে গেল। ইন্ডিয়ান একটা ড্রাইভার, ইন্ডিয়ান একটা ট্রাকের লেবার, আমরা যাকে হেল্পার বলি, আমার হেলিপোর্টে যখন যায় একটা স্টোভ নিয়ে যায়, চাল ডাল সবকিছু নিয়ে যায়, ওখানে রান্না করে খায়। কোনো কিছু কমতিও যদি থাকে দৌড় দিয়ে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পানামা পোর্ট থেকে 0 পয়েন্ট পেরোতে সময় লাগে, সেটাও ইন্ডিয়াতে এসে কিনে কিন্তু সেই হিলিতে নিয়ে গিয়ে রান্না বান্না করে খায়, বাংলাদেশ থেকে কেনে না। এগুলো থেকে অনেক কিছু শেখার বিষয় আছে। দেশ এত সহজে হয় না। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন না কেন, যে কোনো সংকটে নির্বাচনের সময় একে অন্যকে গালিগালাজ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, অথচ দেশের প্রয়োজনে দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল একখানে বসে যাচ্ছে। আজকে বাংলাদেশের বঙ্গবন্ধু থেকে শুরু করে আপনি শেখ হাসিনা এবং তারেক জিয়া পর্যন্ত, যদি আমি জানি না এর পরের ঘটনা কি ঘটবে, একজন প্রধানমন্ত্রীও কি শান্তিভাবে মরতে পারছে? কেন হলো না এটা? এই নিরাপত্তাটুকু বাংলাদেশের মানুষ কেন দিতে পারলো না? এই অপরাধ কি বাংলাদেশে? আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমার কি অপরাধ? আমি তো আমার এলাকাতে বিএনপি জামাত থেকে শুরু করে কারো উপরে অত্যাচার করি নাই, মামলা হামলা দেই নাই, অস্ত্রবাজি করি নাই, টেন্ডারবাজি করি নাই। তাহলে আমার কি অপরাধ? এরকম অসংখ্য জামাত বিএনপিতেও আছে, আওয়ামী লীগও আছে, নিরপরাধ মানুষের সঙ্গে যে প্রতিহিংসার দাবানলের খেলা চলছে, এটা আপনি আজকে খেলছেন। সময়ের পরিবর্তনে আওয়ামী লীগ যদি এত শক্তিশালী হবার পর আওয়ামী লীগের সঙ্গে এই ঘটনা ঘটে, তাহলে আপনারা তো শুক্র 800 দিনের সরকার, 100 দিনে আপনারা যা দেখালেন, আর তার আগের এই 1.25 বছরে আমরা যা দেখলাম, ওই 1.25 বছরকে ধারণ করে চলতে গেলে আমাদের থেকেও অনেক বড় ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। এটা বাস্তবতা, এটা আমার বানানো কথা নয়। হজ করা ইউনিফর্ম বাহিনী আপনাদেরকে সাহায্য করবে না। হজ করা ইউনিফর্ম বাহিনী যারা কথা বলতেছে আপনি জানেন না, হজের শুধু ব্যাপার নয়, আপনি প্রত্যেকটা সেক্টরে, আপনি প্রত্যেকটা জায়গাতে যেন একটা অসঙ্গতি কাজ করছে। আপনার সবার আগে যেটা দরকার সেটা হলো যে আপনার এখানে কেউ ইনভেস্টর নাই। আপনি নিরাপত্তা দেবার না কারণে, নিরাপত্তা দিতে না পারার কারণে আপনার সমস্ত যারা পয়সাওয়ালা মানুষ সমস্ত দেশের বাইরে চলে যাচ্ছে, কম্বোডিয়ায় যাচ্ছে, মরিশাসে যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে। তা আমাদের গার্মেন্টস সেক্টর থেকে তো আমাদের ব্যাপক একটা পয়সা আসতো। তো যারা পয়সার মালিক, তাদের ব্যাংক সঙ্গে যে লেনদেনটা হয়, তাদের ডলার ইনভেস্ট করতে পারে না, বাইরেরা তাদেরকে আর কোনো অর্ডার দিচ্ছে না। তো এই যে এটা কেন হচ্ছে? আপনি এয়ারপোর্টে আগুন লাগলো, তার একটা সুষ্ঠু তদন্ত হলো না। এই তারেক যে এক সময়, অন্তত পক্ষে এই সময়টা আপনারা এটা বের করেন। আবারও সেদিন দেখলাম যে আগুন লাগছে সেখানে। ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, সেইখানে যদি সিকিউর না থাকে, সেই জায়গাটা নিরাপদ না থাকে, কার্গো ভিলেজে আপনার আগুন লাগতেছে, তাহলে বায়ার থেকে আসবে? এখানে ব্যবসা বাণিজ্য মানুষ কেন করবে? আপনি তাকিয়ে আছেন চায়নার দিকে, আপনি তাকিয়ে আছেন কার দিকে? আপনি একটা বিষয় বলছেন যে গত 17 বছর আমরা শুনি না যে এয়ারপোর্টে লাগেজ কাটা হয়, এবার হজ যাত্রীদের লাগেজ পর্যন্ত কাটা হয়েছে। নিরাপত্তা কোথায় তাহলে? আপনি এই ভীষণ চিত্র তো অনেক আগে থেকে দেখতে হয়েছে, আমাদের সময়ও 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, আমি অস্বীকার করব না।
এইখানে যারা বিমানের সঙ্গে বিশেষ করে যারা জড়িত আছেন, এটা একটা সিন্ডিকেট ছিল, এবং যখনই বঙ্গবন্ধু কন্যা দেশ ত্যাগ করেছেন তারপর থেকে এটা ভয়াবহ রূপ নিয়েছে। এবং আপনি চিন্তা করতে পারেন যে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি হয়ে গেছে। আশ্চর্য ঘটনা ভাই। আপনি বাদ দেন, সব কথা বাদ দেন, একটা মন্ত্রী ল্যাপটপ চুরি হয়ে গেছে। না, আপনি চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার, সেটা মানে কি ইমার্জেন্সি পিরিয়ডের জন্য যেটা ব্যবহার করা হয়, বা সব থেকে মানে কি গুরুত্বপূর্ণ যেটা টেলিফোন, সেটা তার চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে আপনি এখন চিন্তা করেন আপনি কোন জায়গাতে আছেন। আপনার মাথা এবং পা, আপনার দেশের মাথা এবং পা যদি রক্ষা করতে হয়, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ধারণ করে, জয় বাংলাকে ধারণ করে এই সমস্ত মানুষের সঙ্গে ইমিডিয়েট বসতে হবে। আপনাকে এক পয়সা দিয়ে কেউ সাহায্য করবে না। এটা যত দ্রুত মাথায় আসবে। সংসদে বড় বড় লেকচার শুনছি আমরা, জামাতের কি করছেন, ইসলামী ব্যাংক অমুক তমুক হ্যান ত্যান যাই কিছু এখন বের করে ফেললেন। দেখলাম সালাউদ্দিন সাহেব বলছেন যে নির্বাচনের আগে 10,000 কোটি, তার আগে 10,000 কোটি, 20,000 কোটি টাকা তারা বিতরণ করেছেন। তো শুধু এই ধরনের ঘটনা নয়, জামাতের ব্যবসা বিশ্বের কমপক্ষে 6 থেকে 8টা দেশে আছে। এই ডিজাইন 5ই আগস্টের পয়সা অস্ট্রেলিয়া থেকেও আসছে, ভারত হয়েও কিছু টাকা নাকি গেছে, ওই দুবাই থেকেও টাকা আসছে, আমরা বিভিন্ন ভাবে শুনেছি, জানি না সত্যি মিথ্যা। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যদি এখন কোনো দেশ সহযোগিতা না করে, তাহলে বাংলাদেশটা দাঁড়াবে কিভাবে, চলবে কিভাবে? একদিকে ইনভেস্টর নাই, একদিকে ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বাণিজ্য নাই, নিরাপত্তা নাই। আপনি যিনি প্রধানমন্ত্রী, আপনি যিনি সরকার, তার সঙ্গে ভারতের যদি ভালো সখ্যতা না থাকে, পূর্ব দক্ষিণ এশিয়ায় যেমন আমাদের গ্রামে আমরা বলি, আগে কৃষি লোন নিতে গেলে, আমার বাবা মারা যাওয়ার পর আমি একটা লোন পরিশোধ করতে হয়েছে আমাদেরকে 27,000 টাকা। তো খবর নিয়ে দেখলাম যে আব্বা ওইটার গ্রান্টার ছিল, 6,000 কি 4,000 8,000 টাকার এরকম একটা ঋণ ছিল। তো পরবর্তীতে ওই লোক মারা গেছেন, শোধ করেননি, শুধু আসলে যাই হোক সেই অ্যামাউন্টটা দাঁড়িয়েছে, আমরা দিয়ে দিয়েছি। তো বাংলাদেশের ক্ষেত্রেও আমি বলবো যে আপনাকে ঋণ নিতে গেলে ভারতের একটা কিন্তু গ্রান্টার হিসেবে কাজে লাগতে হবে, যে আমি বিষয়টাকে দেখবো, হ্যান্ডেল করব। তোমরা অন্তত পক্ষে দেখো, বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ভারত আছে, রাশিয়া আছে, জাপান আছে, চায়না আছে, এবং অনেক দেশ আছে। ইউরোপ আমেরিকারও অনেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন। এটা বাস্তবতা, আপনাকে বাস্তবতাটা স্বীকার করতে হবে। ইউনূস সাহেব যা ইচ্ছে তাই করলেন। আমি মনে করতাম যে না, হ্যাঁ, যে আমরা একটা ভুল করেছি, ভালো কি মন্দ, এতগুলো মানুষ মরে গেছে, বিচার করছেন আপনারা, ঠিক আছে কথা, কিন্তু ডক্টর ইউনূস নিজেই তার ব্যাংকের সুদ মৌকুব করে নিয়ে চলে গেলেন। এটা কি ভালো মানুষের পরিচয়? ইউনিভার্সিটি থেকে শুরু করে মানবের কি মানব ওই যে যেটা লাইসেন্স দেয় বিদেশের, সেটা পর্যন্ত তার আত্মীয় স্বজন, এবং এমন কোন সেক্টর নাই যে সেখানে তার লোকজন নাই। এই যে নাটক টাটক যারা করে, এই যে সমস্ত মানুষজনকে আমরা দেখতাম যে সুন্দর সুন্দর নাটক তৈরি করত, এই নাটকবাজেরা এসে গণভবনকে কি 36শে জুলাই জাদুঘর বানিয়ে যে নাটক করে, এই যে শুনলাম সেদিন কোথায় পাড়ি জমালেন, অস্ট্রেলিয়া না কোন জায়গাতে। হ্যাঁ, তো এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এত কিছু বিষয়গুলো হচ্ছে, সবার আগে এটা বুঝতে হবে বাঙালিকে, বাংলাদেশের মানুষকে। 100 টাকায় জালালের ওই ভাতের ভিডিও না দেখে 4,000 টাকা খরচ করে চট্টগ্রাম, রাজশাহী থেকে, রংপুর থেকে জালালের ওই 100 টাকার ভাত না খেয়ে অন্তত পক্ষে নিজেদের মধ্যে আলোচনা করেন। আওয়ামী লীগ বেঁচে থাকলে বাংলাদেশের মানুষের অকল্যাণ হয় না। আওয়ামী লীগের জন্য সমস্ত দুয়ার খোলা ছিল একটা সময়, আমরা দাওয়াত খেতে খেতে মানে কি ক্লান্ত হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা যখনই দেশ ত্যাগ করলেন, আমাদের জন্য সকল দুয়ার বন্ধ হয়ে গেল। আওয়ামী লীগ বেঁচে থাকলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সেই চেতনাটা বেঁচে থাকে। আওয়ামী লীগ বেঁচে থাকলে মুক্তিযোদ্ধা সম্মানিত হয়। আওয়ামী লীগ বেঁচে থাকলে আর কিছু হোক না হোক, সকল পক্ষের, সকল দলের, সকল ধর্মের মানুষ নিরাপদে থাকে। যেখানে বাংলাদেশকে দাঁড় করিয়েছেন,
রাজনৈতিক অঙ্গনে একটি ভুল সিদ্ধান্ত যদি হয়, একটি কোনো সিদ্ধান্ত যদি ভুল নেন আপনারা, তাহলে মনে রাখবেন যে আপনার দেশের মাথা এবং পা দুটোই হারাবেন আপনারা। এবং আমি জানি না তারপরে সেটার কি হবে, তারপরে সেটা কি হবে। আমরা যতদিন সহ্য করতে পারবো পারবো, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তো অবশ্যই মাতৃভূমির জন্য এমন কোন একটা পর্যায়ে আমাদেরকে যেতেই হবে, যেটার জন্য হয়তোবা অবশ্যই চাইবই যে লাশটা অন্তত পক্ষে দেশের মাটিতেই পড়ুক না কেন, বাঙালি হত্যা করুক আমাকে, আমরা যখন অপরাধী। তো তখন যদি দাঁড়াতে হয় সামনে আর তারা ধারালো অস্ত্র নিয়ে আসে, নিশ্চয়ই বুকটা পেতে দিয়ে বলবো না যে তুমি অনেক ভালো ফেরেশতা মানুষ, তোমার হাতে মরলেই আমার একবারে জান্নাতে আমি যেতে পারবো। ওরকম তো আমি নিশ্চয়ই করব না। আমিও চেষ্টা করব যে বাংলাদেশ থেকে পাকিস্তানি প্রেতাত্মা কিভাবে দূর করা যায়, অন্তত পক্ষে মরার আগে একজনকে নিয়ে হলেও আমাকে মরতে হবে। তো সে পর্যায় পর্যন্ত যেন যেতে না হয়, আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই জায়গাটা পর্যন্ত যেন যেতে না হয়, কিন্তু সেই জায়গাতে যেতে কিন্তু বাধ্য করা হচ্ছে। আজকে খুব কষ্ট হয় আমার আমার এই রাজনীতিতে আসার পর আমার বাবার অকাল মৃত্যুতে আমার আশা। শাওন ভাই অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারেন। উনি অনেক মানে কি ছাত্র নেতা এবং ঢাকাতে রাজনীতি করা মানুষ, ওনার যে আহ মানে বলার ধরন আমি ওইভাবে হয়তো বলতে পারি না। তো আমার কথাগুলো কিন্তু আমি আসলে নতুন করে ভাবনা চিন্তা করে যে বলি তা নয়। আমি যেটা বুঝি, আমি যতটুকু অনুভব করি সেই জায়গা থেকেই কথাগুলো আমি বলি। আমি শুধু এইটুকু বলবো যে বাংলাদেশকে ভালোবাসার মতো মানুষের সংখ্যা খুব কম। রাজনীতি যারা করে ম্যাক্সিমাম তারা জেনে গেছে, বুঝে গেছে যে এদেশের দ্বিতীয় পর্যায়ের রাজনীতির প্রেক্ষাপট কোথায় গিয়ে দাঁড়াবে, যার জন্য যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় রাজনীতিবিদ এই জনগণের সঙ্গে প্রতারণা করছে, সেটা জামাতি হোক আর বিএনপি হোক বা অন্য এনসিপি থেকে শুরু করে অন্য কোনো দলের, যার কারণেই বাংলাদেশের মানুষের এই টাকাগুলো পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। এবং এই 1-2% মানুষ, বিশেষ করে 1% মানুষ, তারা সঠিক সময়ে আগেই কিন্তু দেশ ত্যাগ করবেন, কারণ জানে যে এটার ভয়াবহ পরিণতিটা কিভাবে ভোগ করতে হবে তাদেরকে। তো যার কারণে আমি বলবো যে জনগণকে সচেতন হতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের নামক শব্দটার আমাদের অনেকের সবকিছু হারিয়ে শুধু এখন জীবন অবশিষ্ট আছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি বঙ্গবন্ধু কন্যা খুব শীঘ্রই ফিরবেন। তিনি নিজ মুখ দিয়ে বলেছেন 6 মাসের মধ্যে তিনি আসবেন। তিনি না বুঝে কোনো কথাবার্তা বলেন নাই এবং তিনি মামলা চ্যালেঞ্জ করবেন। তিনি কিন্তু বলেন নাই আমি গিয়ে যুদ্ধ করব। কিন্তু আমি জানি না যে কোন আদালত তার বিচার করবেন যেদিন সেই ঢাকার এয়ারপোর্টে যখন 1 থেকে 1.5 কোটি মানুষ যখন শেখ হাসিনাকে বরণ করে নিবেন, আমি জানি না বাংলাদেশের কোন জেলখানাতে সে 1.5 কোটি মানুষকে উপেক্ষা করে তাকে বন্দী করা হবে। অবশ্যই বঙ্গবন্ধু কন্যা যখন যাবেন, বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সকল স্তর অন্তত পক্ষে এই 5ই আগস্টে যেভাবে মাথা নত করে এই মেট্রিকুলাস ডিজাইনের কাছে হার মেনে দেশটাকে বিক্রির পায়তারাতে সমর্থন জানিয়েছেন, দ্বিতীয়বার অন্তত পক্ষে দেশটাকে রক্ষা করার জন্য অবশ্যই তারা মানে কি অন্তত পক্ষে তাদের মানুষত্ব বিবেকটা জাগ্রত অবশ্যই হবে। এবং আমি বিশ্বাস করি সকল বাহিনীর মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধকে ধারণ করার মতো এর সংখ্যা অনেক বেশি। পুলিশই হোক, আর্মি হোক, বিমান বাহিনী হোক বা যারাই হোক না কেন, আমার মানে কি দৃঢ় বিশ্বাস যে সকল বাহিনীর মধ্যে তারা নিশ্চুপভাবে দিনরাত পার করছেন এবং নিজের নিভৃতে চোখের পানি ফেলছেন। জি, আমার মনে হয় আমরা জনাব শিবলি সাদকে লুজ করছি নেটওয়ার্কের কারণে। জনাব শান, আপনার কাছে আসতে চাই। আপনি আপনার জন্ম ঢাকায়, উনি বলেছে, শিবলি সাদিক বলেছে, আপনি নিজে বলেছেন আপনি ঢাকাতে বড় হয়েছেন। আপনি একজন জননেত্রী শেখ হাসিনা কর্মী হিসেবে রাজপথে সংগ্রাম করেছেন, গণতন্ত্র একশো বিরোধী আন্দোলনে ছিলেন এবং গণতন্ত্র 91-এ 96-এ গণতন্ত্র নিয়ে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক কাজ করেছেন। আপনি সিদ্ধেশ্বরী কলেজে ভিভি ছিলেন, মহানগর ছাত্রলীগের নেতা ছিলেন, আপনি ঢাকা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট একটু ভিন্ন। আপনি কি আপনার অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকার সংগঠনকে শক্তিশালীকরণে কোনো ভূমিকা রাখছেন কিনা? এখন আপনারা মিউট আছেন স্যার। ধন্যবাদ হেলাল ভাই। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি জি, জি। শুনতে পাচ্ছি জি। আচ্ছা আচ্ছা।
আহ, আসলে আমরা গত 5 আগস্ট 2024-এর পরপর আমরা দেখলাম যে তথাকথিত এই মেটিকুলাস ডিজাইনের যিনি গডফাদার, পর্দার অন্তরাল থেকে ডিপ স্টেটকে সম্পৃক্ত করে যিনি এই এই গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের নীল নকশা যিনি প্রবক্তা বলে আমরা জানি, ডক্টর ইউনূসের এই 18 মাস বাংলাদেশের মানুষ তার শাসন দেখেছে। যে মিথ্যাচারিতা বা জাতিকে বিভ্রান্ত করে এই 24শে আগস্টের এই পরিস্থিতি সৃষ্টি করেছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, হকার কিংবা ইন্ডাস্ট্রি শ্রমিক, কৃষক, জেলে, সকল শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক মহল, সকলেই আমরা দেখতে পেয়েছি যে তারা বুঝতে পেরেছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র ছিল। জননেত্রী শেখ হাসিনা, যিনি এই বাংলাদেশের মানুষকে একটি উন্নত জীবন দেওয়ার জন্য তার এই তিনবার তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই তলাবিহীন ঝুরির বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধশালী, ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি জ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলাদেশের বা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই সময় কিন্তু এই ষড়যন্ত্রটি হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ এখন আর প্রতিশ্রুতি দেখতে চায় না। ইউনূস সাহেবের অনেক প্রতিশ্রুতি দেখেছে, যেটার সাথে বাস্তবতার কোনো মিল পায়নি। ইউনূসের পর আজকে যিনি তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আমি তাকে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, আমি তাকে প্রধানমন্ত্রী হিসাবেই সম্বোধন করব এবং আমি বলবো যে তার যে 100 দিন, এই 100 দিনে বাংলাদেশের মানুষ যেগুলো আশা করেছিল, বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, তার কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল, যেটা মানুষের সবচেয়ে বড় আজকে প্রত্যাশার ব্যর্থই ঘটেছে, যেটা হলো মানুষের জানমালের চরম নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। মানুষের জীবনের কোনো দাম নেই, মূল্য নেই, যেখানে সেখানে মানুষকে এখনো মবের শিকার হতে হচ্ছে। এখনো মানুষকে তার আর আমাদের ছাত্রলীগ করার অপরাধে তার বাবা, তার ভাই কিংবা তার ভাইয়ের স্ত্রীকে পর্যন্ত সেই মবের শিকার হতে হচ্ছে, ধর্ষণের শিকার হতে হচ্ছে, কিংবা তার বৃদ্ধ মাকে জীবন দিতে হচ্ছে, বৃদ্ধ বাবাকেও জীবন দিতে হচ্ছে। আজকে এই যে মানুষের জানমালের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আজকে তারেক জিয়া সাহেব, অর্থাৎ তারেক রহমান সাহেব, তার কাছ থেকে সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সবকিছুই এড়িয়ে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকায় আমরা বিগত দিনে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমরা নির্বাচিত হওয়ার পর আমাদেরকে বিজয় মিছিল করতে দেয়নি। যেভাবে 91, 96 সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে আমার নির্বাচনী এলাকায় লালমোহন তজিমউদ্দিনের অসংখ্য সংখ্যালঘু পরিবারকে নির্যাতন করা হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, মা বোনদের সম্ভ্রমহানি করা হয়েছে, ঠিক একইভাবে 2001-এর সেই জামাত জোট সরকার ক্ষমতা আসার পর তারা ঠিক একই কাজ করেছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, এখন যে স্পিকার, যিনি সংসদ সদস্য আছেন, তিনি যেভাবে নির্যাতন করেছেন 2001 থেকে 2005 পর্যন্ত,
একইভাবে এখনো সেম নির্যাতন চলতেছে। হ্যাঁ, আমি সেই কথাই বলতেছিলাম যে ২০০১ সালের সেই পঙ্গু শেফালি সে হলুদ খেতে পড়ে যাওয়ার পরও সেই তার সেই সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে সে তার সম্ভ্রম রক্ষা করতে পারেনি। সে ভ্যান্ডার বাড়ির পুকুর থেকে মা বোনরা কচুরিপানার নিচে নাক ভাসিয়ে পুকুরের মধ্যে ডুবেছিল রাতের বেলা। সেই ২০০ মহিলাকে পুকুর থেকে উঠিয়ে তারা কিন্তু সেদিন তাদের সম্ভ্রমহানি করেছিল। এগুলোর বিচার যেমন অতীতে হয়নি, অন্ধ মালিকের তার গরুর খুঁটি দিয়ে, তার পালিত ছাগলের খুঁটি দিয়ে তার বাড়ির উঠানে বুকে চেপে তার চোখ দুটি উপড়ে ফেলেছিল। এরকম যৌনাঙ্গে ব্যাটারি প্রবেশ করানো হয়েছিল আমাদের অনেক মা বোনদের। শুধু হিন্দু সম্প্রদায়ই না, মুসলমান যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করার অপরাধে ২০০১ সালে অনেক নির্যাতনের ইতিহাস, অধিকার লঙ্ঘিত হয়েছিল। ঠিক একইভাবে এবারও শুধু যে আমার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, শুধু যে আমার বাড়ির সেই আমার যে পালিত যে গরু, যে গরু অন্তঃসত্ত্বা ছিল, সেই গরুকে জবাই করা হয়েছে, হরিণ জবাই করা হয়েছে, অন্তঃসত্ত্বা হরিণকে। এইভাবে শুধু আমার বাড়ি লুটপাট করেনি, আমাদের সেই আওয়ামী লীগ করেছে, একদিন আমার সাথে সে হয়তো মিছিল করেছে, আমার সাথে হয়তো তার ছবি ছিল, এই অপরাধে মানুষের সেই বাগানের গাছ, সুপারি, পুকুরের মাছ, জমি দখল, এমনকি চরে যে তরমুজ চাষ করে, মেঘনায় জেগে ওঠা যে চরগুলোতে আমাদের সিজনাল তরমুজ চাষ করে সেই প্রান্তিক কৃষকদের, সেই তরমুজ চাষের কথা বলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করে তাদেরকে তরমুজ চাষ করতে দেয়নি। কিন্তু এইগুলো কিন্তু আজকের যিনি স্পিকার মহোদয়, আমি তাকে সম্মান করি, তিনি আমার এলাকার, এর আগেও তিনি অনেকবার সংসদ সদস্য ছিলেন, কিন্তু তার দৃষ্টিতে এগুলো পড়ে না। নির্যাতন, অত্যাচার যেভাবে ৯২ সালের সেই বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছিল ২০০১ থেকে ২০০৬, যেভাবে আমাদের হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন অত্যাচার করেছিল, ঠিক একইভাবে এবারও তারা সকলের বাড়ি ঘর অগ্নিসংযোগ থেকে শুরু করে আমার সেক্রেটারি ফখরুল আলম হাওলাদার, তার বাড়িতে অগ্নিসংযোগ, আমাদের অনেক কাউন্সিলর, সাধারণ কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ লুট করা হয়েছে। তো আমি বলবো অনেক হয়েছে, এবার ফুল স্টপ। আপনারা যারা এগুলো করছেন, আমার মা বোনদের সম্ভ্রমহানি করছেন, যারা এই মানুষের বাসা বাড়িতে এখনো লুটপাট করছেন, এই গত পরশুদিনও আমার তজিমুদ্দিন উপজেলার মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শিলা, তার হাজব্যান্ডও আমাদের থানা আওয়ামী লীগের নেতা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন, তার বাড়িটা লুট করা হয়েছে এই ৩ দিন আগে। রাত ভরে তার বাড়িতে যা কিছু ছিল সমস্ত বাড়ি তালা ভেঙে, তালা দেওয়া ছিল মোটা মোটা তালা, তার লকার ভেঙে তার সমস্ত কিছু নিয়ে গিয়েছে লুট করে। অর্থাৎ এখন তো আর ইনুস গঙের সরকার না। তো আপনারা নিজেদেরকে গণতান্ত্রিক সরকার দাবি করেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, এখনো লুটপাট অব্যাহত রেখেছেন, আওয়ামী লীগ করার অপরাধে বাড়িঘর লুট করবেন। এখনো আপনারা যেভাবে গ্রেপ্তার, আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছেন, গত পরশুদিন আমার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেপ্তার করেছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ তোফায়েল আহমেদের জানা যায় কেন লালমোহন তজিমুদ্দিন থেকে এত মানুষ গিয়েছে, ২ থানার ওসিকে আপনারা নির্দেশ দেন। আমি পুলিশ প্রশাসনকেও বলবো, আপনারা যেভাবে গ্রেপ্তার আতঙ্কে যেভাবে গ্রেপ্তার করছেন আমাদের নেতাকর্মীদের বাসা বাড়িতে, অহরহ আপনারা হানা দিচ্ছেন, তাদের বাড়িতে নেই, তাদের বাবা মার সাথে, পরিবারের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনারা বিরত হন এই সকল অন্যায় অত্যাচার।
আপনারা কিভাবে ভুলে গেলেন সেই 5 তারিখে কিভাবে 4 তারিখ 5 তারিখ তার পরবর্তীতে পুলিশ বাহিনীদের মেরে কিভাবে সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারে, উত্তরা ফ্লাইওভার, মিরপুর ফ্লাইওভারে আপনাদের ঝুলিয়ে রেখেছিল। সেই পুলিশ বাহিনী আপনারা আজকে এই তাদের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এই দুর্ব্যবহার করছেন। মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার, তাদের বাসাবাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে খারাপ ব্যবহার করছেন। জি, শান ভাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে মনে রাখবেন, আমরা আপনাকে একটা প্রশ্ন ছিল বাংলাদেশ আমার। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় সভানেত্রী, আমাদের তৃণমূলের একমাত্র আস্থার ঠিকানা দেশরত্ন শেখ হাসিনা এখনো জীবিত আছেন। আমরা দেশে আসব। জননেত্রী শেখ হাসিনা অতীতে যা বলেছেন বাংলার মানুষকে তা তিনি করে দেখিয়েছেন। যা স্বপ্ন দেখেছেন নিজে, সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। সকল উন্নয়নের কমিটমেন্ট তিনি করেছেন, বাংলাদেশের সকল উন্নয়ন তিনি করেছেন। ঠিক তেমনি ভাবে 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মনে করি বঙ্গবন্ধু কন্যা যা বলেন তা করেন। তিনি অবশ্যই আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আমরাও বঙ্গবন্ধু কন্যার সৈনিক, আমরা সবাই আমরা বাংলাদেশে আসব। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা কখনোই আজকের যিনি স্পিকার মহোদয় তিনি বলতে পারবেন না তার নামে একটিও ঢাকা শহরে আমরা কোনো মিথ্যা মামলায় তাকে সম্পৃক্ত করেছি। আমার সাথে আমার হাজার হাজার নেতাকর্মী যারা ঢাকার বিভিন্ন থানায় যাদেরকে বিভিন্ন হত্যা মামলায়, মিথ্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আমরা লালমোহন তজিমুদ্দিনের কোনো নেতাকর্মী, বিএনপির কোনো নেতাকর্মীকে ঢাকার কোনো মিথ্যা মামলায় আমরা সম্পৃক্ত করিনি। এই রাজনীতি আমরা করিনি। আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা এই রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আমাদেরকে শিখায়নি। যারা এগুলো করছেন অবশ্যই সময় আসলে এগুলো সবকিছুরই জবাব আপনাদেরকে দিতে হবে। এটাই আমি বলবো। অনেক হয়েছে, এবার স্টপ করুন। নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা, হামলা, ধর্ষণ, লুটপাট, রাহাজানি এগুলো বন্ধ করেন। বন্ধ করেন। আমরা এই বাংলাদেশে সেই জাতির পিতার স্বপ্নের, সে উন্নত সমৃদ্ধশালী ক্ষুধা দারিদ্র্যমুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশের ধারাবাহিকতা দেখতে চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ কোনো প্রতিশ্রুতি দেখতে চায় না, বাস্তবায়ন চায়। বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, সেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আমাদের সেই চর মোজাম্মেল থেকে শুরু করে মেঘনার যে গোটা বিভিন্ন চর বাসীকে পর্যন্ত বিদ্যুৎ সুবিধা দিয়েছেন, সেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এভাবে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিহীন বাংলাদেশ, এই লোডশেডিং এর বাংলাদেশ, বাংলাদেশের মানুষ চায় না। তো জনাব শাহ, আপনি তো ঢাকার নেতৃত্ব দিয়েছেন। আগামীতে জননেত্রী শেখ হাসিনা নিয়ে আসতে হলে ঢাকার শক্তিশালী সংগঠন প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা কাজ করছি। মাননীয় নেত্রীর নির্দেশে 5 তারিখের পর থেকে আমি আমার সেই পুরানো ঢাকা শহর, যেখানে ঢাকার প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমার এই পদধূলি আছে। আমি চর থেকে শুরু করে শ্যামপুর থেকে শুরু করে আমি আমার সমস্ত ঢাকা দক্ষিণের যত রাজনীতি এবং উত্তরের বিভিন্ন এলাকার সে আমাদের সময় যারা নেতৃত্ব দিয়েছে, ছাত্র নেতা ছিলেন, আমি সকলের সাথে যোগাযোগ করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা আমাদের সমস্ত এলাকার আমাদের সেই পুরানো যে হারিয়ে যাওয়া সেই নেতা কর্মীদের আবার সংগঠিত করছি এবং আগামী বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের সমন্বয়ে আমরা ঢাকা মহানগরে অবশ্যই জননেত্রী শেখ হাসিনার এই স্বদেশে প্রত্যাবর্তনের পথ মসৃণ করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা ইতিমধ্যেই আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং আমাদের হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একে অপরের সাথে সংযুক্ত হচ্ছি এবং আমরা কিভাবে জননেত্রী শেখ হাসিনাকে কোটি কোটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে আমরা এই ঢাকার রাজপথে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ সুগম করব, মসৃণ করব, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।
জি ধন্যবাদ। আমরা আজকে সেটি 120 মিনিটস ওভার হয়ে গেছি। জনাব সিদ্দিক সাদিক, ছোট করে আপনাকে আমি জিজ্ঞেস করবো, আপনি যদি বলতেন এই যে অবৈধ সরকারের গণগ্রেফতার উপেক্ষা করে আমাদের বাংলার জনগণ প্লাস আওয়ামী লীগের কর্মীরা কিভাবে গণ আন্দোলন চালিয়ে যেতে পারে, আপনার কি আহ্বান থাকবে তাদের প্রতি? আপনি লক্ষ্য করে দেখেন, আজকে একটা আমি ফুটেজ দেখেছি সংসদের, মির্জা ফখরুল সাহেব আগে হাঁটছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব পেছনে হাঁটছেন। তো যখন তারেক জিয়া সাহেব ছিলেন না, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর পুরো দলটাকে কিন্তু পরিচালনা করেছেন। জি এবং আজকের বিএনপির যে এই অবস্থানটা, আমি মনে করি একজন রাজনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদের সন্তান হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, যে বেগম জিয়া তার দৃঢ়তা, তার কর্মীদের প্রতি প্রেম, যার কারণে কিন্তু বিএনপির এই অবস্থানটুকু কিন্তু বাংলার মাটিতে কিন্তু তিনি ধরে রাখার চেষ্টা করেছেন। তো যিনি পরিচালনা করেছেন তিনি ফখরুল ইসলাম আলমগীর। তার এলাকার খবর নিয়ে আপনি জানতে পারবেন যে সেখানকার জেলার সেক্রেটারি পর্যন্ত কিন্তু জামিন পেয়েছে, এবং তারা কিন্তু যতটুকু পারছে নো অ্যারেস্ট নো হ্যারেস্টের মধ্যে একটা নির্দেশনা তিনি প্রদান করেছেন। তিনি প্রাইম মিনিস্টারের ডান পাশের চেয়ারে বসেন। আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রীর এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, কারণ তিনি যখন ছিলেন না, এই বিএনপিকে তিনি পরিচালনা করেছেন। তার থেকে নিশ্চয়ই কোন দিক থেকে যোগ্যতায় কম মানে অবস্থান একজন ফখরুল ইসলাম আলমগীরের নয়, বোঝেন না কম এটাও নয়। তার সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীদেরও আচরণ কিন্তু আমরা সেভাবেই তাকে সম্মান করি, কথাবার্তা বলি। তো তিনি মহাসচিব, তিনি যদি তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সঙ্গে যদি এই আচরণ করতে পারে, তাহলে সারা বাংলাদেশের চিত্র কি হওয়া উচিত এটা বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর ভাবা উচিত। আমাদের সময়েও যেমন আমরা এটা রাজতন্ত্র কায়েম করি নাই, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, জোয়ার ভাটার দেশ, এটা সাধারণ মানুষের মানে কি সত্যিকার অর্থেই সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছার মধ্যেই নির্ভর করে যে কে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে অমুক হবে তমুক হবে। বেশি শক্তি দিয়ে বছরের পর বছর টিকে থাকার প্রশ্নই ওঠে না। আর এই শূন্য অবস্থায়, এই যে ভঙ্গুর অবস্থায়, ঝুরি মানে তলাবিহীন ঝুরির যে কথা বলেছিল, স্ট্রাকচার আছে, সবকিছু আছে। আমাদের গ্রাম দেশে একটা কথা বলে যে বাড়ি সুন্দর করে বানালাম, বাথরুমে টাইলস লাগালাম, কিন্তু আসলে কি খেয়ে বাথরুমে যাব সেটাই যদি আমরা না থাকি, তো বাংলাদেশের অবস্থাটা কিন্তু আসলে সেই জায়গাতে যাচ্ছে। অনেক কিছু শেখা আছে, অনেকগুলো ভুল দেখছি আমরা। কেন ভুল করছেন? আমরা তো প্রত্যাশা করি, আমরা বাইরে আছি, আপনারা ভালো কিছু করেন, তাহলেই তো বন্ধ আমাদের যাওয়ার পথ। আপনারা তো চান যে আওয়ামী লীগ যাতে না যায়। আপনাদের প্রধান ভয় হলো যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যেন ফেরত আসতে না পারে। এটার একটা মাত্রই উপায়, সেটা হলো বাংলার জনগণের সঙ্গে আপনাদের আচরণ ভালো করতে হবে। আপনারা যদি ভালো করতে পারেন, আপনারা আওয়ামী লীগকে ঠেকাতে পারবেন। আর যেভাবে আপনারা চলছেন, এইভাবে কিন্তু আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। গণগ্রেপ্তারের কথা বলছেন, বাংলাদেশের এমন কোন জেলখানা তৈরি হয় নাই যে যেখানে জয় বাংলা শব্দ ধারণ করা এই মানুষগুলোকে, ওরা তো 5ই আগস্টের আগে অনেকগুলো জেলখানা ভেঙে ফেলেছে না? বঙ্গবন্ধু কন্যা যেদিন বাংলার মাটিতে পা দিবে, আপনারা সেদিন আবারও জেলখানার অবস্থা দেখতে পাবেন। তবে সেদিন চিহ্নিত দাগী যারা জঙ্গি সন্ত্রাস, তারা বেরোবে না। কিন্তু সত্যিকার অর্থে জয় বাংলার সৈনিকেরা ওই জেলের দেয়াল এবং ওই সমস্ত কিছু ভাঙ্গে চুরমার করে দিয়ে কিন্তু তাদেরকে অবমুক্ত করা হবে। সেদিন কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশের জেল নামক শব্দটা থাকবে না। পুরো বাংলাদেশটাই একটা জেলখানা হয়ে আছে, ওরা বুঝতে পারছে না। কোন দিকে যাবেন আপনারা, কোথায় যাবেন? একটাই পথ খোলা, আকাশ পথে পাকিস্তান, তাছাড়া আর কোথাও পৌঁছাতে পারবেন না। তো সেখানে যেন যেতে না হয়। সেখানে যাওয়ার আগে আপনারা যেমন বলেছিলেন পালাবার পথ পাবে না, অমুক পাবে না, ঠিকই আছে। ইউনূস সাহেবের এত টাকা, আজকে লজ্জা হয় না আপনাদের? বাংলাদেশি বংশোদ্ভূত, ভারতের মতো জায়গাতে এসে তিনি
$30 বিলিয়ন তিনি ইনভেস্ট করছেন। আর দুনিয়ার ওই প্যারাশুট নিয়ে লাভ দেয়, কই ইয়া করে না করে, সে নাকি ইনভেস্টর নিয়ে আসবে বিদেশ থেকে। তার ছেলে যে ফাইজলামি করে বাঙালির সঙ্গে, আর বাংলাদেশের মানুষ এই তামাশা দেখতে থাকবে। আমাদের যেটা সার্ভাইভ করার ক্ষমতা, আমরা এখন পর্যন্ত সেটাকে সার্ভাইভ করার মতো অবস্থা আছে বলেই, ভাত খাই বলে বুঝতে পারছি না। ভাত বাদ দিয়ে যদি ফলমূল মাছ মাংস খেয়ে বাঙালি বাঁচত, তাহলে কি দুর্ভিক্ষের মধ্যে পড়তে হতো সেটা কিন্তু বলে প্রকাশ করা যেত না। তো গ্রেপ্তার দিয়ে কখনো জয় বাংলাকে ঠেকানো যাবে না। গ্রেপ্তার দিয়ে খাচ্ছে। আপনি যে প্রতিটা চালের বস্তার মধ্যে এখনো জননেত্রী শেখ হাসিনার নাম লেখা আছে। এই জন্য তো আরো একবার বলেছি আমি, যার কারণে সেটা মানে দিতে চাই না। আপনি মেইনটেনেন্স কস্ট, আপনার যে স্ট্রাকচার তৈরি হয়েছে, যে রোডঘাট তৈরি হয়েছে, মেইনটেন না করতে পারলে সেটা ইতিমধ্যেই ভাঙচুর শুরু হয়ে যাবে। এবং সর্বোপরি সেই দিকেই যাচ্ছে বাংলাদেশ। আপনার ইনকাম নাই, অমুক নাই, তমুক নাই, আপনি 9 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করবেন, বাস্তবায়ন কিভাবে হবে? কারণ বাস্তবায়ন, আপনি সচিবের খবর নিয়ে দেখেন, আমরা কিন্তু বসে নাই। আমাদের সঙ্গে যে ঘটনা ঘটে গেছে, আমরা কিন্তু শুধু তথ্য সংগ্রহ করছি। কোন থানার ওসি, কোন থানার এসপি, কোন ডিআইজি আমাদের সঙ্গে আপনারা কি আচরণ করলেন, কত টাকা ইনকাম করছেন, কোথায় রাখছেন, আমরা কিন্তু সেই কাজগুলো করছি। তো আমার যেটা বিনয়ের সঙ্গে বলতে চাই, যারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ, দেশকে ভালোবাসে, যারা নিরপরাধ, তাদের সঙ্গে আচরণটা সেভাবে করেন। আর যারা অপরাধী, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক, তাদেরকে অন্ততপক্ষে দমন করেন। যদি বাংলায় বসবাস করতে চান, বাংলাদেশে বসবাস করতে চান, বাংলাদেশের নিরাপত্তা যদি না থাকে, কতদিন আপনি টিকে থাকবেন? ইতিমধ্যেই সেই হায়নাদের গরম হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে চারদিকে। থানাগুলো লুট করে অস্ত্রগুলো, স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকেই বলছি, এখন পর্যন্ত উদ্ধারের কোনো উদ্যোগ গ্রহণ করেন নাই। করা উচিত, আপনাদের জন্যই করা উচিত। আমরা তো নাই, কিন্তু সেই অস্ত্র দিয়ে আপনাদেরকেই হত্যা করে বলবে যেটা তো আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। আওয়ামী লীগ তো নিজের জীবন রক্ষা করতেই এখন মাঠে ময়দানে বিভিন্ন ভাবে বেঁচে আছে। আমার নির্বাচনী এলাকার আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করিনি। দিনাজপুর রংপুরের মানুষ, আমার একদম ছাত্রলীগের ছোট, যার মানে কি 3 নাম্বার সারির ছেলেগুলোকেও ওই মাঠের ওই স্যালোর ঘরগুলোতে যা থাকতে হয়, এটা কোনো কথা হলো? মাকে ধরতেছে, বাবাকে ধরতেছে, টাকা নিচ্ছেন, দোকান বন্ধ করে দিচ্ছেন, মালপত্র নিয়ে যাচ্ছেন, হোটেলে ভাত খেয়ে বিল দিচ্ছেন না। আশ্চর্য ঘটনা তো। এত অমানবিক আচরণ, এত বিবেকহীন আচরণ, এটা হতে পারে? তো আজকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা আমন্ত্রণ করেছেন। শাওন ভাইকে ধন্যবাদ, রাব্বি ভাই সহ হেলাল ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুধু বাংলাদেশের মানুষের কাছে এইটুকুই বলবো, জাগ্রত হবার সময় এসেছে। হত্যা নয়, আমরা হত্যার মাধ্যমে নিজেদের রক্তে রঞ্জিত হাত আমরা দেখতে চাই না। বাঙালি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকলে এই বাংলাদেশ নামক যে দেশটা, যেটার কোনো রিসোর্স নাই, কোনো এক্সট্রা কোনো পাওয়ার নাই, আমাদের 15 দিন, 10 দিন, 12 দিন, 14 দিনের কিন্তু মজুদ, এর বেশি কিন্তু আমরা রাখতে পারি না। খাদ্যশস্য হয়তো বা 6 মাস, বছর, 2 বছর রাখা যায়, কিন্তু তেলের কথা বলেন, অন্যান্য যে বিষয়গুলো আছে, সেটা বাহির থেকে আমাদের আমদানি করতে হয়। আমাদের ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা বিদেশে কাজ করে কঠোর পরিশ্রম করে রেমিটেন্স পাঠায়। তারা কিন্তু এই সমস্ত অসঙ্গতি দেখার পর তারা নিজেরাও শঙ্কিত যে সত্যিকার অর্থে দেশে আর ফিরবো কিনা, বা বিদেশে থাকা যায় কিনা, বা বিদেশেই কোনো ব্যবস্থা করবো কিনা। ভিটে মাটি বিক্রি করে অসংখ্য মেধাবী ছাত্ররা বিদেশে গিয়ে সেই পড়ালেখা অ্যাফোর্ড করতে পারছে না, থাকার জায়গা পাচ্ছে না। আমরা অনেকগুলো ঘটনার সাক্ষী হয়েছি ইতিমধ্যেই। তো বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে, বাংলাদেশকে বাঁচাতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগবে। সকলকে মিলেই বাংলাদেশকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগকে কখনো দাবায় রেখে, জয় বাংলাকে দাবায় রেখে আত্মঘাতী সিদ্ধান্তের দিকে আমাদেরকে ঠেলে দিবেন না। আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আমরাও নিজেদের পরিবার পরিজনকে হারিয়েছি।
এই রাজনীতি এমন একটা হিংস্র খেলা খেলেছে আমাদের সঙ্গে, যে আমাদের পরমাত্মীয় যারা, আমাদের ঘনিষ্ঠ জনেরা আমাদেরকে এখন অস্বীকার করে। অবস্থান থাকার সময় তারা খুব ভালো, অবস্থান যখন নাই তখন তাদের রূপ চেহারা। এটাও আমার কাছে মনে হয় যে আল্লাহর একটা অশেষ রহমত, কারণ মানুষগুলোকে খুব কাছ থেকে দেখে মানুষ মনে হলেও আসলে অমানুষ তাদের মধ্যে ছিল, আমরা বুঝতে পারিনি। সময় ফিরে আসছে সামনে। বঙ্গবন্ধুর কন্যা নিশ্চয়ই বীর দর্পে মাথা উঁচু করে, তিনি যেহেতু বলেছেন, অবশ্যই মাথা উঁচু করে বাংলার মাটিতে প্রত্যাবর্তন করবেন, এবং বাংলার জনগণ তাকে অবশ্যই তার সেই হারিয়ে যাওয়া মর্যাদা ফিরিয়ে দেবেন, এবং বাংলার মানুষ তার কাছ থেকে তাদের হারিয়ে যাওয়া সেই নিরাপত্তাটুকু বুঝে নেবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব শিবলি সাদিক। জনাব শাওন ভাই, আপনাকে লাস্ট 1 মিনিট আপনার কর্মীদের উদ্দেশ্যে আপনি গিয়ে কিছু বলতে চান এবং কি আহ্বান জানাবেন তাদেরকে? তারা অনেক উৎকণ্ঠায় আছে, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে আপনি? জি। আমি 5 তারিখের আগেও যেভাবে ঢাকায় রাজপথে ছিলাম মাননীয় নেত্রীর নির্দেশে, আমি 5 তারিখ পরবর্তী অর্থাৎ প্রায় 7-8 দিন পরেই আমি আমার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সাথে আমি সংযুক্ত হই, এবং সেই থেকে আমার নির্দেশনা একটাই, আমাদের তৃণমূলের একমাত্র আস্থার ঠিকানা, বাংলার 18 কোটি মানুষের স্বপ্ন সারথি বঙ্গবন্ধু তোমাদের সাথে শেখ হাসিনাকে সসম্মানে স্বদেশে প্রত্যাবর্তন করার যে সংগ্রামে আমরা লিপ্ত হয়েছিলাম, সেই সংগ্রামে আমাদের তৃণমূল আওয়ামী লীগ, আমরা ঐক্যবদ্ধ তৃণমূল ভোলা জেলার সমস্ত নেতা কর্মীরা আমরা ঢাকায় সেই 10ই নভেম্বর 2024 থেকে নূরসেন দিবস থেকে আমাদের কর্মসূচি শুরু। আমরা প্রত্যেকটি কর্মসূচিতেই আমাদের লালমোহন তজুমুদ্দিন সহ ভোলার এবং ঢাকার মহানগরে, আমি যুবলীগের যেহেতু দীর্ঘ 10 বছর আমি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম, যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য ছিলাম, সেই হিসাবে আমি ঢাকার আমার যে নেতাকর্মীরা ফলোয়াররা ছিল তাদের সাথেও আমি যোগাযোগ করেছি। সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। আমি বলবো যে আমাদের আমি আগেই প্রায় বক্তৃতায় বলতাম যে লোহা যখন গরম হবে, অর্থাৎ লাল হবে লোহা, তখনই আমাদের লোহায় বাড়ি দিতে হবে, না হলে কিন্তু সে হাতুর নিজের মাথায় এসে আবার লাগবে। সুতরাং লোহা এখন গরম হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা আমাদের প্রজন্ম থেকে শুরু করে আমি বলবো, সিনিয়ররা তো তাদের মতো করে তারা সারা বাংলাদেশে কাজ করছেন। আমাদের প্রজন্ম যারা 80-র দশকের শেষে ছাত্র রাজনীতিতে ঢাকা মহানগরে আমরা বিভিন্ন থানা ছাত্রলীগের সভাপতি কিংবা কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি, ভিপি, আমাদের সেই সার্কেল থেকে শুরু করে আজ অব্দি যেই তরুণ প্রজন্মরা আছেন, আমরা সবাই নিজেরা সংগঠিত হচ্ছি, ঐক্যবদ্ধ আছি। সকলের প্রতি আমার একটাই আহ্বান থাকবে, আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা অনেক সম্মান পেয়েছি, অনেক কিছু পেয়েছি। চারবার মহান জাতীয় সংসদের সদস্য হয়েছি। আমাদের আর কি পাওয়ার আছে? দল থেকে আমরা অনেক পেয়েছি, দলকে দেওয়ার সময় এসেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে তার জীবন যৌবন পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন, তার পরিবারকে যেভাবে তার পরিবার, তার স্ত্রী, কন্যা, পুত্র, সন্তানদেরকে বঞ্চিত করে বাঙালির অধিকার আদায়ের জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। আমরা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি, আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দর্শনে বিশ্বাস করি। আমরা ভবিষ্যতে কে এমপি হব, কে মন্ত্রী হব, কে কেন্দ্রীয় নেতা হব, বা কে নেতা হব, কি হব, এগুলো বিসর্জন দিয়ে আমরা চিন্তা করব যে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই। আমরা শুধু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনাকে সসম্মানে স্বদেশে প্রত্যাবর্তনের পথ মসৃণ করার জন্য, সুগম করার জন্য আমরা নিজেদেরকে আত্মোৎসর্গ করব। সেই প্রস্তুতি নিতে হবে আমাদের প্রজন্ম, যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে আমরা আছি। আমরাও আস্তে আস্তে আমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
এবং দেশে যারা আছে তাদেরকে ওই একটাই কথা যে কে নেতা হব, কে এমপি হব, কে মন্ত্রী হব, কোনো প্রয়োজন নেই। আমাদের প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনো পদ পদবি চাই না, আমরা কোনো সম্মান চাই না। আমরা চাই শেখ হাসিনার একজন প্রকৃত কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের একজন প্রকৃত আওয়ামী লীগ। আমাদের প্রয়াত নেতা আলহাজ তোফায়েল আহমেদ যেভাবে আওয়ামী লীগের তোফায়েল বা বঙ্গবন্ধুর স্নেহধন্য তোফায়েল পরিচয়ে সবচেয়ে বেশি আত্মতৃপ্তি পেতেন, মন্ত্রী তোফায়েল কিংবা প্রেসিডিয়ামের সদস্য তোফায়েল থেকে, ঠিক তেমনই ভাবে আমি মনে করি আমাদেরকে এখন সময় এসেছে যে আমরা আওয়ামী লীগের শাওন, আমরা শেখ হাসিনার স্নেহের শাওন, আমরা শেখ হাসিনার কর্মী শাওন। এই পরিচয় কোনো মন্ত্রী, কেন্দ্রীয় নেতা বা কোনো পরিচয় আত্মতৃপ্তি না খুঁজে আমরা একজন দল জননেত্রী শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তনের সংগ্রামের সম্মুখ যোদ্ধা একজন কর্মী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং পরিচয় দেয়া এবং সংগঠিত করা, সবাই ঐক্যবদ্ধভাবে এক নিঃস্বার্থভাবে একজন শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসাবে আমরা ঢাকার রাজপথ নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের সকল আগামী প্রজন্ম সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আপনার এই টকশোর মধ্য দিয়ে। ধন্যবাদ। হেলাল ভাই। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য। দর্শক, বাংলাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ সময়ে। ইতিহাস বলে দেয় জনগণের কণ্ঠ কখনো চুপ থাকে না। তো সরকারকে নির্ধারণ করতে হবে তারা কি সংঘাতের পথে যাবে নাকি সমাধানের পথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম। এনজয় ইউর নাইট।